রাতের লাইভ টক শুর 19তম পর্বে আজকে আমাদের আলোচনাটা সাজিয়েছিলাম বা শিরোনাম দিয়েছিলাম কৃষক ও মৎস্যজীবীর কথা। আমরা আসলে কেমন আছি? আমাদের অর্থনীতি ও খাদ্য বা খাদ্যের ভিত্তি যারা ধরে রেখেছে সেই কৃষক ও মৎস্যজীবীরা তাদের প্রতিদিনের জীবন কেমন সংগ্রাম করছে, তাদের জীবনের সমস্যা বেশি নাকি সম্ভাবনা বেশি? এটি একটি প্রশাসনিক বিশ্লেষণ নয়, জাস্ট এটা আমাদের যে প্রতিদিনের যে আলোচক আছে তাদের সাথেই আলোচনার একটা পরিবেশ। এটি তাদের বাঁচা মরার বাস্তব গল্প, যেটা একমাত্র ভুক্তভোগীরাই বলতে পারে বা ভুক্তভোগীরা দ্বারাতেই সম্ভব বাস্তব ভিত্তিক উঠে আসা। আজ আমাদের সাথে যথারীতি দুজন অতিথি যুক্ত আছেন। আমাদের শাহিন সাহেব আছেন, এনামুল ভাই। শাহিন সাহেব একজন অভিজ্ঞ কৃষক। ওনার এই সম্পর্কে যথেষ্ট পরিমাণে ধারণা আছে, জ্ঞান আছে। তো শাহিন সাহেবের মুখ থেকে আমরা আজকে শুনবো যে বর্তমানে কৃষকরা বা মৎস্যজীবীরা কি অবস্থায় আছে, তাদের দিন কেমন যাচ্ছে। তো শাহিন সাহেব, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন মোহন ভাই? আপনার ব্যবসা বাণিজ্য শেষ করে, দোকানপাট বন্ধ করে, হিসাব নিকাশ গুছিয়ে আস্তে আস্তে লেট হয়ে যায়। আমাদেরও তো একই অবস্থা। তারপরেও আমাদের যে এইভাবে সময় দেন আপনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কারণ আপনি থাকাতে আমাদের নিয়মিত অনুষ্ঠানটা আমরা রেগুলার করতে পারছি। এবং আপনার ইতিমধ্যেই বেশ কিছু ভক্তবৃন্দ আপনার তৈরি হয়েছে, যারা আপনার কথা শুনতে যায়, আপনাকে দেখতে চায়, বা আপনার মানে বাস্তবমুখী যে আলোচনাগুলা করেন এগুলা তারা শুনতে চায়। আমাদের সাথে যুক্ত হয়েছেন এনামুল ভাই, যিনি একজন অ্যাডভোকেট মানুষ। উনি অত্যন্ত সুবক্তা। উনি খুব সুন্দর গুছিয়ে কথা বলতে পারেন, যা আমি উপস্থাপক হিসাবে আমি পারি না। আসলে আমি উপস্থাপনা এর আগে কখনো করিনি, যার কারণেই তারপরে নানান চাপ, এটা নিয়ে বাবার মতো বায়া করার মতো সময় অ্যাকচুয়ালি পাই না। এই ব্যবসা বাণিজ্য বা নানান টেনশন চিন্তায় সময় অতিবাহিত হয়ে যায়। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক। জি শাহিন সাহেব। জি শুনছিলাম। জি, আজকে আমাদের পর্বটা সাজিয়েছিলাম, অবশ্য আমাদের সাথে আরো দুজন যুক্ত হওয়ার কথা ছিল। একজন বাস্তবিক অর্থেই কৃষক এবং একজন মৎস্যজীবীর সাথে আমরা হয়েছিল, কিন্তু সময় হতে হতে এত রাত্র হয়েছে যে তাদেরকে আর ধরে রাখা সম্ভব হয়নি। না, আপনি ছাড়া আমার আলোচনাটাও জমে না, এনামুল ভাই ছাড়া আলোচনাটা জমেও না। তো এই হলো ব্যাপার স্যাপার আর কি। যাক, আমাদের কৃষকরা কি সত্যি ভালো আছে? মোহন ভাই অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন করছেন। ধন্যবাদ মোহন ভাই আপনাকে আমাদের এই প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আর আমাদের আজকে লাইভের সাথে যারা যুক্ত আছেন দর্শক বিন্দু, তাদেরকে আমি শুভেচ্ছা এবং সালাম জেনে শুরু করছি। আসসালামু আলাইকুম। আজকের পর্ব বিশেষ করে ধন্যবাদ জানাই আমার পাশে যিনি আছেন আলোচক হিসেবে, তাকে পেয়েও আমি আনন্দিত। তিনি একজন সুবক্তা, পাশাপাশি তিনি একজন আইনজীবী। তিনি সুন্দর কথা বলেন। কৃষকরা ভালো আছে এটা তাদের কাছে জিজ্ঞেস করলে তারা একটা কথাই বলে, শুকরিয়া আলহামদুলিল্লাহ। তারা এবং আল্লাহর প্রতি সন্তুষ্ট রেখে তাদের মনের অভিব্যক্তিটা প্রকাশ করে এইভাবে, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। মাঠে কাজ করে, একবেলা মাঠে ভাত খায়, বাজারে যায়, ফসল ফলায়, ঘরে এসে রাত্রে নির্বিঘ্নে ঘুমায়, সকালে আবার সেই যথারীতি মাঠে কাজ করে। এখন এদেরকে ভালো রাখার জন্য আল্লাহ পাকই যথেষ্ট।
আর সরকারি যে সহায়তাটা এদেরকে সহায়তা করার জন্য এদের এই যে এখন একটা মৌসুম, বীজ বপনের মৌসুম, বিভিন্ন সবজির বীজ বিভিন্ন ধরনের সরকারি অনেক উপকরণ এদের জন্য বরাদ্দ দেওয়া আছে। তারা কি আদৌ সেটা পাচ্ছে বা পাচ্ছে না, এটা নিয়ে তাদের কোনো টেনশন নাই বা মাথা ব্যথা নাই। তারা এই আবেদনটা কার কাছে করবে, কোথায় করবে? যারা একটু এলিট শ্রেণী এই কৃষক, যাদের দুই একজন এলিট শ্রেণীতে আছে বা উচ্চ পর্যায়ে চাকরি টাকরি করে, উপজেলা পর্যায়ে চলাচল করে, তারাই এই সুবিধাটা বেশি নিচ্ছে। আর প্রান্তিক পর্যায়ের কৃষক যিনি অত্যন্ত প্রান্তিক পর্যায়ে, তার নিজের সংগ্রহ করা বীজ দিয়ে সে বপন করতে হচ্ছে এবং এটাই তার ফসল ফলাইতে হচ্ছে। এবং সে সরকারি সহায়তাটা পাওয়ার জন্য সরকারের আমার যতটুকু জানা মতে বিভিন্ন ধরনের সহায়তা প্যাকেজ আছে সরকারের। আমি আমার পার্শ্ববর্তী ইউনিয়ন, আমাদের এক ইউনিয়নে এক ভদ্রলোক যেন আপনার সূর্যমুখী ফুল আছে না, হ্যাঁ, সূর্যমুখী ফুলের চাষ করছিলেন। তখন উপজেলা পর্যায় থেকে তাকে সমস্ত খরচ দেওয়া হয়েছে এবং তাকে যদি এটা নষ্ট হয়ে যায় সময়ের আগে, তাও তাকে ভর্তুকিও দিছে, 18,000 টাকা ভর্তুকি দিছে। যদিও ফুল গাছটা অল্প বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছিল, কিন্তু খুব সুন্দরভাবে এই সূর্যমুখী ফুলটা উৎপাদন হয়েছিল, একেবারে অত্যন্ত সুন্দরভাবে মনোরম পরিবেশের মধ্যে হয়েছিল, দেখতে খুব সুন্দর লাগতো। এখানে প্রতিদিন 20 জন 50 জন মানুষ যাইতো সেলফি তোলার জন্য, একটু বিনোদন নেওয়ার জন্য, এটা পাশে দাঁড়ায় ছবি তোলার জন্য। এই ভদ্রলোককে উপজেলা প্রশাসন থেকে বলে দেওয়া হয়েছে আপনার এখানে সেলফি তুলে আসতে, এই সেলফি তুলতে আসতে হইলে একটা নির্দিষ্ট জোন করে দিছে যে এই একটু দূরত্বে করে গাছটা লাগাইছে, এর ভিতরে যাবেন আসবেন, গাছের কোনো ক্ষতি করবেন না, জাস্ট 50 টাকা মাথা পিছু নিবে। উনি এই 50 টাকা দিয়ে উনি মোটামুটি প্রায় 15-20 হাজার টাকার মতো আয় করছিলেন। পরে দুর্ভাগ্যজনকবশত প্রাকৃতিক দুর্যোগের কারণে সেটা নষ্ট হয়ে গেছে, বাড়ি বৃষ্টিপাত হওয়াতে এটা গাছগুলি ভেঙে পড়ছে। কিন্তু তার স্বপ্নটা ছিল অনেক বড়, কিন্তু উপজেলা প্রশাসন তাকে অনেকটা সহায়তা করেছে, এই জিনিসটা আমি দেখে ভালো লাগছে। এরকম কয়জন আছে যাদেরকে উৎসাহ দেয় কৃষি কাজ করার জন্য, কৃষকের কৃষি। আমি তো দেখছি এখন একবারে বাড়ির সামনে পর্যন্ত ধান বপন করা হচ্ছে, অথচ এই জমিগুলি ধানের জমি না, এইগুলি বিভিন্ন যেমন পাড়ের জমি, আপনার এই যে আমরা ডাঁটা শাক বলি, আমরা কলমি শাক বলি, আমরা মূলা শাক বলি, মরিচ, আলু, পেঁয়াজ, রসুন, এইগুলি বোনার জন্য, এইগুলি করার জন্য। কিন্তু এরা এই হতাশ হয়ে নিরাশ হইয়া যখন ফসলটা নষ্ট হয়ে যায়, এটা কার কাছে অভিযোগ দিবে, কি প্রতিকার নিবে জানতে পারে না। তখন আমরা একটাই বা মাছে ভাতে বাঙালি, শুধু দান করে এলাম, দান করলে এরা জানা আছে যে দান এইভাবে করলে এরকম সার দিলে এরকম দান হবে, এটা সত্যি কথা হয়। কিন্তু এদেরকে তবে প্রান্তিক পর্যায়ে, কষ্টটা কম। হ্যাঁ হ্যাঁ, মানে কষ্টটা কম, রিস্কটা টাকাটা বেশি। রিস্কটা কম, রিস্কটা কম। আল্লাহ পাক রিস্কটা যদি কম, প্রাকৃতিক রিস্কটা কোনো কম। দুর্যোগ না দেন, আল্লাহ পাক যদি প্রাকৃতিক কোনো দুর্যোগ না দেন, তখন এই ফসলটা ভালো হয়। আর এই যে কৃষকের জন্য, প্রান্তিক পর্যায়ের কৃষকের জন্য সরকার অনেক বরাদ্দ দিয়ে রাখে। এখন এইগুলি যায় কোথায়, এগুলি নেয় কোথায়, কারা নেয়, কয়জন পায়? আপনার এই যে পাটের বীজ সরকার বিভিন্ন পর্যায়ে একবারে প্রান্তিক পর্যায়েও জন্য বরাদ্দ দেওয়া আছে। আপনি সব শ্রেণীর কৃষকের জন্য বরাদ্দ, কিন্তু পাইতেছে এলিট শ্রেণীর কৃষকগুলি, যাদের দু একজন এটা হলো আত্মীয় স্বজন, কোনো আহ সন্তান বা ভাই বাচ্চা মাঠ পর্যায়ে বা সরকারি ইউনিয়ন অফিসার হিসেবে পর্যায়ে আছেন। নেতা কর্মীরা। হ্যাঁ, আর এইটার জন্য মনিটরিং করার জন্য একটা উপজেলা থেকে নির্দেশ দেওয়া ছিল, ইউনিয়ন ভিত্তিক ভাগ করা অফিসার আছে একটা উপজেলায়। আমার উপজেলার 13টা ইউনিয়ন, আমি জানি না এখানে কয়জন সেবক আছেন কৃষি কাজের জন্য সরকারি সহায়তা, একজন উপজেলা কৃষি কর্মকর্তা আছেন, তার আন্ডারে আর ইউনিয়নের কয়জন মাঠ জন্য কর্মী। একজন তো বাসবি আছে, একের অধিকও আছে বিভিন্ন ইউনিয়নে। হ্যাঁ, মাঠ কর্মী কয়জন আছে আমি জানি না। এদের কাজ ছিল সকালে অফিসে হাজিরা দিয়া, আর কোনো কাজ নাই অফিসে, তো আর ধান কাটা নাই, আলু বপন করা নাই, এই পাট পাট বীজ রোপণ করা নাই, অফিসে শুধু খালি লুডো খেলা তো হাজিরা আছে, আদি করতে, রুলস বাকি রইল আপনার প্র্যাকটিক্যালি আপনি এই লুডো খেলা মাঠে। তো আছে। ওইটা তো আছে, এইটা তো লুডো খেলা, এটা আমরা বলতে যাই না কারণ আমি দেখছি না। এখন এইটা তো আমরা ধারণা করতে পারি। এখন এরা করে কি, অফিসে আসার পরে গল্প গুজবে মতো থাকে, এই 4-5 জন 10 জন একান্ন হইলো, কার কি ভালো মন্দ সুবিধা, কার ছেলে মেয়ে কোথায় পড়াশোনা করবে, কার আজকে বাজার কি খাইছে, আছে কি মাছ কিনছিল, কালকে কি বাজার করছিল, এরা এই আলোচনা করতে করতে এর দিন শেষ। পরে কেউ যদি আসে, কোনো কোনো কৃষক যদি আসে তার অভিযোগ নিয়ে, এই টেবিল থেকে ওই টেবিল, ওই টেবিল থেকে ওই টেবিল পাঠাইতে পাঠাইতে পরে অফিস টাইম শেষ। চাচা কালকে আসেন, আপনি কালকে আসেন। আরেকটা অসুবিধার কথা শুনবেন না, কৃষকরা তো আর এই গ্রামের যারা কৃষক এরা শহরে গেলে এমনি একটু ভয়ে ভয়ে থাকে, কারণ কারে না কারে স্যার ডাকতে হবে, কেটা না কেটা স্যার। কোন সময় ভুলে পিয়ন স্যার ডাকে বলেছে, স্যার আমার এই সমস্যা, তখন পিয়ন কইতেছে যে ভাই এটা তো আসলে আমি না, বড় স্যারের ধরে যান।
এখন এই যে স্যার ডাকালো একটা একটা প্রবাদ আছে, এই স্যার যদি না ডাকে তখন এই কর্মকর্তা মনে করেন তার সাথে ভালো ব্যবহার করে না। আপনি বলছেন স্যারের যে আপনি কথাটা বলছেন এটা নিয়ে একটা গত পরশুদিন মানে 17 তারিখ, গত 17 তারিখ যখন জুলাই আগস্টের মানে যোদ্ধারা তার মানে 32 নম্বর বঙ্গবন্ধুর বাড়ি আবারও ভাঙতে গিয়েছিল, যাওয়ার পরে রমনা থানার ডিসি সম্ভবত মাসুদ সাহেব উনি মানে কার নাম ধরে ডাকছে, পরে বলতেছে সে আবার মানে এই ব্রিফিং করতেছে যে সে আমাকে স্যার বলবে কেন, আমি কি তার ভাই হই, সরি সে আমাকে ভাই বলবে কেন, আমি কি তার ভাই হই, সে আমাকে স্যার বলবে। এখন সে যেন স্যার ডিসি সে আমার টাকা ডিসি মানে ব্যাপারটা ছিল আর কি। ডিসি ঢাকাতে হইলো ডিসি, আর জেলা পর্যায়ে গেলে উনি হলো এসপি। একজন এসপি তারে সুনির্দিষ্ট ভাবেই তার একটা র্যাঙ্ক দেওয়া আছে, পদবি দেওয়া আছে। এখন তারে একজন ছাত্ররে তারে কেন ভাই ডাকলো এটা নিয়ে আমিও শুনছি। এখন আমার কথা হইলো সব জায়গায় যদি আমরা পাকনামি করি তাহলে পাকনামির ফসল তো ভালো হয় না। এখন সে সুন্দরভাবে একটা এই শব্দ চয়ন ব্যবহার করছে যে ভাই শোনো ভাই এরকম কিছু বলছে, হ্যাঁ প্রচন্ড মাইন্ড করছে, তারা ভাই ডাকলো কেন, তারা কি মামা ডাকতো, তারা কি চাচা ডাকতো, আর তার নাম ধরে কি তারা বিটকায় ডাকতো, তার বেজে কি নাম লেখা আছে। এখন ডিসি মাসুদরে আপনি তার না ডাকেন, কিন্তু এই ছেলেরে ভাই ডাকাতে সে প্রচন্ড খেপে গেছে। এইটা হলো একটা ফাইজলামি করা, এটা একটা ফাইজলামি করা, এটা আর কিছু না। এটা একটা দেখানো আয়র যে আমি সে আমার রাষ্ট্রের চাকর, সে কি আপনার ব্যক্তিগত চাকর না, সে বুঝাইছে সে আমার চাকর। ডিসি মাসুদ আপনার চাকর হইতে যাবে না, ডিসি মাসুদ হলো রাষ্ট্রের চাকর। হ্যাপি বার্থডে ব্যারিস্টার ফুয়াদ, সেও মানে এই আমাদের যে সেনাবাহিনী আছে বাংলাদেশের যে একটা স্তম্ভ বা গর্বের যে একটা জায়গা, সেই জায়গায় বারবার বারবার আঘাত করছে। এইটা কি সেনাবাহিনীর মানে কোনো মানে তার প্রতি দুর্বলতা কাজ করে এভাবে বারবার আঘাত করার? জি এনামুল ভাই। আমি 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 জানি না, এটা এনামুল ভাই ভালো, আইনা মানুষ ভালো বলতে পারবেন। এনামুল ভাই এই নিয়ে 3-4বার মনে হয় সে মানে সরাসরি আঘাত করছে। একবার আপনার এই সেনা ক্যাম্প উড়িয়ে দেওয়ার মতো মানে এই দৃষ্টান্ত, দৃষ্টান্ত বলতে কি তার যে অভিব্যক্তি কিংবা তার যে এই যে কর্মকাণ্ড গুলা বা এইভাবে বক্তব্য গুলা, এইগুলা আসলে মানে কিভাবে আপনি মূল্যায়ন করতে চান? ধন্যবাদ মামুন ভাই, ধন্যবাদ শাহিন ভাই সহ আজকের এই অনুষ্ঠান যারা যুক্ত আছেন, শুনছেন, দেখছেন, সবাইকে আমার সালাম এবং শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মামুন ভাই, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। যদিও এটা একটা মানে বিব্রতকর অনেকটা পরিস্থিতি কুকুর বা হিসাবে বিব্রতকর সম্বোধন বিষয়। করছে। হ্যাঁ, আমাদের হ্যাঁ, যে এই সেনাবাহিনী ভিডিওটা কুকুর হিসাবে সম্বোধন করছে। এই এই উনার কয়েকটা ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। এখন উনার যে বক্তব্যটা, এটা কি আসলে উনার বক্তব্য নাকি এখন তো আবার আরেক সমস্যা হলো কি এআই দিয়েও অনেক সময় বানানো হয়। এখন না এটা তো যদি ফ্যাক্ট উনি চেকের এই উপরে ধরনের একটা উক্তি, তো আছে, এটার তো সুযোগ আছে, যেহেতু ভিডিওটা ভাইরাল, তো এটা সেনাবাহিনীরও তো মানে এটা করা উচিত যে হ্যাঁ দেখা মামুন ভাই, উচিত এভাবে একের পর মামুন এক ভাই আঘাত করবে। আপনার জ্ঞাতার্থে একটা কথা বলি, এই বিষয়টা একান্তই রাষ্ট্রীয়, একান্তই তার ব্যক্তিগত বিষয়। সেনাবাহিনী কিভাবে সাফার করবে আর সে কি উত্তরটা দিছে এটা দেশবাসী সবাই জানে। আমরা আজকে পর্ব সাজিয়েছিলাম কৃষক এবং উপজেলা পর্যায়ের কিছু সমস্যা নিয়ে, এটা রাষ্ট্রীয় ব্যাপার, সে রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমার কাছে মনে হয় আপনি এটা বুঝে নিয়েন যে আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি, সে যারে তারে যা মন চায় তা বলতে পারতেছে। তার বিরুদ্ধে কি অ্যাকশন নিবে এটা রাষ্ট্র এবং সরকার বুঝবে, যাদের সংশ্লিষ্ট আছে। সেনাবাহিনী প্রধান যিনি আছেন তাকে ব্যঙ্গ করে কথা বলা হয়েছে, এখন তার এভাবে ব্যঙ্গ ব্যক্তিগত করে বিষয়। কথা বলাতে সেনাবাহিনী কি বহির্বিশ্বে ভাবমূর্তি পূর্ণ হচ্ছে না? বইয়ের বিশ্ব, ভাই এই কথা বইয়ের বিশ্ব পর্যন্ত যায় না, এটা ইন্টারন্যাশনাল ভাবে লোক না, এরা যে আল জাজিরার মতো এই চ্যানেলে সাক্ষাৎকার দিছে, আমার দেশের মোহনা টিভি
চ্যানেল আই এইগুলির মধ্যে এইসব কথা আসলে পরে এটা বইয়ের বিষয়ে কথা এত কিছু আসে যায় না। এটা হলো আমাদের আভ্যন্তরীণ বিষয়। এইগুলিতে বইয়ের বিষয়ে কোনো কিছু আসে যায় না, এইগুলি তারাও ভালো করে জানে। পাগলে কি বলে, ছাগলে কি না খায়। এগুলি যে ফজলুর রহমান মাঝে মধ্যে কিছু কথা বলেন এই মুক্তিযোদ্ধা, কিন্তু আমার কাছে মনে হয় লোকটা বেশি বলতে বলতে পরে এক এক পর্যায়ে পাতলা হয়ে গেছে গা। মানে আপনি যত বেশি কথা বলবেন তত বেশি ভুল হবে। আপনি সব জানতা, দেখবেন না কিছুই বুঝে না। বাংলা কথা 12 কামলার ভাত নাই। আপনি যে বিষয় নিয়ে কথা বলবেন আপনি এইটার উপরই থাকেন। আপনি অ্যাডভোকেট, আপনি রাজনীতি করেন, এর বাইরে আপনি আর কিছু বলার দরকার নেই। আপনি মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতেছেন, ইসলাম নিয়ে কথা বলতেছেন, আপনি সব সমাজের সব শ্রেণী পেশার মানুষ নিয়ে কথা বলতেছেন। আপনি সবই যদি বুঝেন তাইলে আপনি এই পর্যন্ত আর এই মন্ত্রী হইতেলেন না কেন, এমপি হইতেলেন না কেন? জি এনামুল ভাই, এটা হলো আপনি জি, বলছিলেন যে না আপনার এই পদে শাহিন ভাই কথাগুলো ঠিক আছে, কিন্তু তারপরেও আপনার ব্যাপারটা হইলো কি, এখন একজন নাগরিক বা একজন ব্যক্তি যদি নিয়ম বহির্ভূত বক্তব্য দেয়, এবং এটা অবশ্যই একটি রাজনৈতিক দলের মুখপাত্র, একটি রাজনৈতিক দলের উনি সম্ভবত মহাসচিব, এবং ওনার নামের পিছনে আরেকটি আইন পেশার একটি শব্দ লাগানো আছে, সেটা হলো ব্যারিস্টার। ব্যারিস্টার। এই সব, হ্যাঁ, স্বভাবতই এখানে ওনার 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 অবস্থানটা, স্ট্যাটাসটা, উনি একজন আইনজীবী বা আইনবিদ, আর সাথে আরেকজন একটি রাজনৈতিক দলের নেতা। নেতা। ওনার হ্যাঁ, দুইটা স্ট্যাটাস এখানে। এখন ওনার বক্তব্যটা যদি আপনার নিয়ম বহির্ভূত হয়, বা দৃষ্টিকটু বা শ্রুতি মধুর না হয়, এবং এটার দ্বারা যদি আমাদের রাষ্ট্র, সরকার বা রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানের উপর যদি আক্রমণাত্মক বা আইন যেখানে আইনের যদি আপনার প্রশ্নবিদ্ধ হয়, তাহলে অবশ্যই এটা আলোচনা সমালোচনা, প্রত্যেক রাজনৈতিক নেতা কর্মীর বা ব্যক্তির বক্তব্যের আলোচনা সমালোচনা অবশ্যই জনগণের বা প্রত্যেক নাগরিকের অধিকার আছে। সেই হিসেবে মামুন ভাইয়ের যে প্রশ্ন তুলেছেন, অবশ্যই এটা গুরুত্বপূর্ণ এবং এটা আলোচনার দাবি রাখে। সেই ক্ষেত্রে ওনার এই বক্তব্য, উনি যদি এটা উনি প্রকৃত অর্থই যদি উনি বক্তব্য দিয়ে থাকেন, তাহলে এটা অবশ্যই উনি সেটা আপনার অন্যায় বক্তব্য, এবং অবশ্যই এটা আপনার কোনোভাবেই এটা গ্রহণযোগ্য বক্তব্য হতে পারে না। গ্রহণযোগ্য হতে পারে না। রাইট। জি। তো ভাই, আমাদের আজকের পর্বটা তো ছিল কৃষক এবং কৃষি এবং কৃষকদের নিয়ে, কিন্তু দুঃখের বিষয় রাত্র অনেক বেশি হয়ে যাওয়ার কারণে আমাদের যে কাঙ্ক্ষিত বা আমন্ত্রিত যে অতিথি দুজন ছিল তারা যুক্ত হতে পারেনি। তো আর কি করা, আমরা এই আমাদের নিয়মিত আড্ডা আমরা এইভাবেই চালিয়ে যাচ্ছি। তো এনামুল ভাই, আপনি কি আপনি আপনিও তো কৃষকের ঘরের সন্তান। জি, জি। জি। কৃষি সম্পর্কে আপনার ধারণা কি? কৃষি এবং বিষয়ে জি, এই ব্যাপারে শাহিন ভাই বলেছেন, সুন্দরভাবে বলেছেন, বিস্তারিত না, বলেছেন। আমি শাহিন শুধু ভাই তো এখানে আর একটু সংযুক্ত করতে চাই। প্রান্তিক যে কৃষক, হ্যাঁ, সেটাই বলা হ্যাঁ, বলা চলে, কারণ আহ, তার বাবা যে তার বাবা গোলা ভরা ধান আছে, এই বিয়া আছে, সেইগুলা দেখে দেখে অভ্যস্ত, এবং এগুলার সাথে তাল মিলিয়েও অভ্যস্ত। জি। এখন কিন্তু আমি আমি ওই শুধু যে এটার সঙ্গে ওনার এই কথার সঙ্গে, হ্যাঁ, পরিস্থিতি তাকে বাধ্য করছে, কৃষকের যে ব্যয়, কৃষক মানে একটা কৃষি কাজে বা একটা ফসল ফলানিতে যে ব্যয়ের পরে যে আনুষঙ্গিক যে খরচগুলা মিলিয়ে দেখা গেল যে বর্তমান কৃষিতে আয় এবং তার সাথে আপনার এই খরচ, দুটা তাল মিলিয়ে আপনার মানে মিলানো যাচ্ছে না, যার কারণে বাধ্য হয়ে ব্যবসা প্রতিষ্ঠানের দিকে ধাবিত হয়েছে, এই মানে মাটির গ্রান ছেড়ে এই জঞ্জালের শহর ঢাকা শহরে এসে
মোহন ভাই, সন্ধানে। আমার আপনি কৃষি নিয়ে যখন কথা বলছিলেন, আমার একটা কথা মনে পড়ছে। আমি একটা রেজলিউশন দেখছিলাম, মানে ইরানের একটা এই প্রতিবেদন দেখছিলাম যে সরকারি আপনার এই রেজুলেশন, সরকারি নিয়ম কানুন করা আছে। আমাদের দেশে কৃষকের সবচেয়ে বড় মৌসুম হলো বৈশাখী ধান কাটাটা, বৈশাখী উৎসব। বৈশাখ মাসে যে ধান কাটার উৎসবটা সবচেয়ে বড় উৎসব ফসলের। ইরানেরও একটা এই প্রতি বছরে একটা ফসল কাটার একটা উৎসব আছে। এখানে প্রত্যেকজন সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে 15 দিনের জন্য বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়। একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে পাঠিয়ে দেওয়া হয়, প্রত্যেকের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়, প্র্যাকটিক্যালি কৃষকের কৃষিকাজের অভিজ্ঞতাটা নেওয়ার জন্য। তার নিজের বাড়িতে ধান কাটবে বা তার যে ফসলটা আছে ফসলটা কাটবে এবং দেখে আসবে এবং এটার নিয়ম কানুন জেনে আসবে। এবং ইভেন স্টুডেন্টদের জন্য, এই ছাত্রদের জন্য বাধ্যতামূলক 1 মাসের একটা ছুটি আছে, যে এই ছুটির সময় তারা ওইখানে পাঠায় এই প্র্যাকটিক্যাল দেখার জন্য। মাঠে আলু কিভাবে বপন করে, পাট বীজ কিভাবে বপন করে, তারপরে আপনার এই আলু কিভাবে লাগানো হয়, মানে সবকিছু প্র্যাকটিক্যাল দেখার জন্য পাঠানো হয়। তা আমার দেশে সরকারি কর্মকর্তাদের জন্য আলাদা কোনো নিয়ম নাই যে এই কৃষিকাজের মৌসুমের সময়, আমাদের যে ধান কাটা উৎসবের সময় কোনো কর্মকর্তাকে সাধুবাদ জানাইতে, কোনো কর্মকর্তাকে এই কাজে অংশগ্রহণ করতে তার নিজের জমিতে কাটবে, সে কামলা দিবে না, সরকার আরেক জেলায় পাঠাবে না, তার নিজের বাড়িতে পাঠাচ্ছে এবং তদারকি একটা টিম পাঠাচ্ছে যে সে আসলে বাড়ি থেকে কি আসলে কৃষিকাজ করতেছে কিনা, এটার জন্য একটা টিম আছে। তাদের রিপোর্ট অনুযায়ী পরে তারা তাদের চাকরিতে একটা ভালো ইয়া করে, আপনার এই এফেক্ট করে আর কি। যদি ভালো রিপোর্ট হয় তা আলহামদুলিল্লাহ, যদি না হয় তাহলে তারা একটা সাসপেন্ড বা একটা পানিশমেন্ট দেয়। এটা হইলো এই ইরানের নিয়ম আর কি, ধর্মীয় এই আপনার এই রাষ্ট্রীয় নিয়ম। আমার কর্তব্য হইলো আমাদের যে সন্তানরা বড় হচ্ছে, আমাদের পরবর্তী প্রজন্ম যারা বড় হচ্ছে, তারা তো শহরে মোবাইল টিপতে টিপতে বড় হচ্ছে, আর ইংলিশ মিডিয়াম পড়তে পড়তে বাংলাটাই ভুলে গেছে। অনেক সময় বাংলা আর ইংলিশ মিলে কথা বলতে গেলে বাংলিশ হয়ে যায়, অর্ধেক বাংলা অর্ধেক ইংলিশ। এই ছেলেগুলি জানে না ধান কিভাবে বপন করে, ধান কিভাবে কাটে, আলু কিভাবে এই লাগায়, এবং এই আপনার এই পাট বীজ কিরকম করে, মূলা কিভাবে হয়, শুধু খালি দেখে। আর একটা কথা আছে, ওয়াও, দেখার পরে পরে যখন ইংলিশ পড়তে পড়তে, ইংলিশ মিডিয়ামে পড়তে পড়তে অভ্যস্ত হয়ে গিয়ে পরে গিয়ে দেখে, বাবা ওয়াও, এটা কিভাবে করছে, এটা কিভাবে করছে। এই যে একটা ট্রেডিশন আমাদের দাঁড়ায় গেছে। আমাদের সন্তানদেরকে আমি যে শিক্ষাটা দিচ্ছি, আমার হাসি পাচ্ছে এই কথাগুলি আমি নিজের কানে শুনছি। যখন ধান কেটে আনছে আমার কৃষকরা মাথায় করে বোঝা দিয়ে আনতেছে, ওয়াও বাবা, এরা কিভাবে আনে, এটা কি করে, এরা এইভাবে এত বড় বড় বোঝা কিভাবে আনে, বাবা এরা কি, এদের কি পরিশ্রম লাগে না, এরা তো ঘামতেছে, ওয়াও, এই যে ওয়াও নাইস, আর এই যে ঘামতেছে ঘুমতেছে, এই যে একটা ইংলিশ আর বাংলিশ মিলে। তুমি তো কৃষকের সন্তান ছিলা, তুমি কোন কৃষকের নাতি ছিলা, নাতি, তো তোমার এটা না জানার কথা তো না। তোমার বাবা তো এখানে পাঠায় না, তোমার বাবা ব্যস্ত তোমাকে নিয়ে আরাম আয়েসে দিন কাটানো এবং ইউরোপ আমেরিকাতে পাঠিয়ে দেওয়ার জন্য, কিন্তু সে মাটির গানটা নিল না। আমার করতে হলে আমাদের সন্তানদেরকে অন্তত বছর একবার হইলো, দুই 2 দিন বা 5 দিনের জন্য হইলেই প্রান্তিক পর্যায়ে কৃষক, যে আমাদের গ্রামের বাড়ি, প্রত্যেকের কিন্তু শহরে, সবাই শহরের বাসিন্দা না, যারা গ্রামের মানুষ, অন্ততপক্ষে 1 সপ্তাহ 1 মাস 15 দিনের জন্য সরকারি একটা ছুটি নিয়ে এই প্রত্যন্ত কৃষকের কাছে গিয়ে পৌঁছানো, মাটিতে পাড়া দেওয়া, জুতা খুললে তুমি যাও এখানে গিয়ে দেখো ধান কিভাবে কাটে, 2টা ধান ধরো, এভাবে তাকে শিক্ষা দেওয়া। যেহেতু আমি কৃষকের সন্তান, আমার কৃষি নির্ভর দেশ, এটা আমার দেশটা কৃষি নির্ভর। এখন এই যে ওয়াও, বাবা এটা কি করছে, বাবা এটা কিভাবে করে এরা, এই যে এইসব কথা যেন না বলি। গরু যখন বা কুরবানির বাজারে গরু আসে আমাদের, এই গরু দেখার জন্য দলে দলে শিশু পোলাপান যায়, এটা আনন্দ দেওয়ার জন্য, তাদের একটা মনের আনন্দকে দেখবে। আমার কথা হলো এই সন্তানগুলিকে আমরা গ্রামে নিয়ে এই গরু কিভাবে ঘাস খায়, গরু কিরকম করে, একটু যাক গিয়ে দেখুক, হাত দেও, এইগুলি নাই। এই কালচারটা আমাদের কাছ থেকে উঠে গেছে, একদমই উঠে গেছে। আর আমরাও একটু যখন, আমিও যখন ব্যবসা করে ভালো পজিশনে যাবো, তখন আমি চিন্তা করি না আমার সন্তানকে গ্রামে নেওয়া যাবে না, কাদামাটি পারবো না, সে সর্দি লাগবে, জ্বর উঠবে, এই অভ্যাসটা যেন আমরা ত্যাগ করি। আমরা সকলেই যেন এই কৃষকের কাছে যাই, কৃষকের গানটা নেই, তার সে কাজটা দেখি, আমি কাজ করি না কিন্তু তার কাজটা দেখি সে কিভাবে করে, এটা যেন আমাদের মাথায় থাকে। আমাদের সন্তানকে যেন আমরা এই শিক্ষাটা দিই যে একটা কৃষক কিভাবে ফসল ফলায়, তুমি দেখো, প্র্যাকটিক্যালি দেখো। জি, কৃষকরা যে ফসল ফলায় বা ফলন ফলায়, এটা কি তাদের ন্যায্য মূল্য পাওয়া হয়ে যায়, হয় কি? না আদৌ না। কৃষকের যে আপনি এখন বাজার দর দেখেন, কিন্তু আমি আমরা সিম বাজার দর বাজার তো অনেক থেকে, বেশি, আমরা 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 তো বাজারে আমি বাজার আমি দর আমি বেশি। সেটাই বলতেছি, আপনি যে কথাটা বলছেন এটাতে আসছি, যে কৃষক যে ন্যায্য মূল্যটা পায় না, এটা আমাদের উদাহরণ, বাস্তব উদাহরণ। আপনি একটা
মূলা শাকের একটা আটি ঢাকাতে কিনেন 20 টাকা নেয়, এই কৃষক এইটা 5 টাকা থেকে 3 টাকা বিক্রি করতেছে গ্রামের বাড়িতে পয়সা। এখন এইটা পরিবহন খরচে ঢাকা আসার পর এটা 25 টাকা হয়ে যাচ্ছে, 20 টাকা হয়ে যাচ্ছে। এখন একটা মূলার আটির পিছে কি 5 টাকা আপনার এই গাড়ি ভাড়া যাচ্ছে? তাহলে কৃষক যদি টাকাটা পাইতো, 20 টাকাটা যদি সে 10 টাকাও পাইতো, তা কিছুটা লাভবান হইতো। এক হালি লেবু আমাদের গ্রামের বাজারে লেবু সিজনে যখন লেবু উঠে তখন আমরা শহর থেকে যখন 40 টাকা হালি কিনি, গ্রামে গিয়ে দেখি 10 টাকা হালি। কারণ তার তো শহরে আনার সুযোগ নাই, এই সুযোগটা সরকার করে দেওয়ার দরকার ছিল। এই সুযোগটা পাইকারদেরকে সরকার দেওয়া ছিল। কারণ এদেরকে জিজ্ঞেস করলে বলে গাড়ে গাড়ে চাঁদা দিতে হয়, পরিবহন ভাড়া বেশি, এই কারণে শহরে এসে 3 গুণ দাম হয়ে যায়। আমরা যদিও শহরে পয়সা কৃষকের ফসলটা বুক করি, কিন্তু 3 গুণ দাম দিয়া, 3 গুণ দাম দিয়ে। এনামুল ভাই, জি এই কৃষকদের জন্য শাহিন ভাই, একটা ওই ঋণের যে ব্যবস্থা বিগত সরকারের আমল থেকে আপনার অনেক আগে থেকে, বিগত সরকার শুধু বললে ভুল হবে, অনেক আগে থেকে কৃষকদের যে একটা ঋণের যে একটা বন্দোবস্ত ছিল তাদের সহায়তা করার জন্য, সেই ঋণগুলা কি মানে প্রান্তিক পর্যায়ের যে কৃষক তারা কি নিয়মিত পাচ্ছে বা পাওয়ার তাদের সুযোগ হয়? ধন্যবাদ মামুন ভাই। মূলত হলো কি, ঋণের তো বিভিন্ন ব্যবস্থা হয়তো একভাবে না হয় আরেকভাবে আছে। এখানে মূল সমস্যাটা হইলো আর ওই হ্যাঁ বলেন। মোহন ভাই, ভাই এনামুল ভাইয়ের নেটটা মনে হয় প্রবলেম। জি, লেবুর আপনি কথা বলেন। বললেন, ঠিক এইরকম কিছু আইটেম আছে যে কৃষকের ঋণের যে ব্যাপারে যে কথাটা বললেন, কৃষকের ঋণ পাইতে গেলে তো কৃষকের কয়েক জোড় জুতা উপজেলা পর্যন্ত যাইতে যেতে শেষ। এই কৃষকের ঋণটা সরকার যেভাবে বন্ধ। আইটেম আছে, যেমন আলু। না, আইটেমটা হলো পরের হিসাব, আপনি কি কাতে নিবেন, কেন নিবেন, কিসের জন্য, সেটা তো পরে। কিন্তু তার আগে যে প্রান্তিক যে কৃষক, তারা কি ঋণ পাওয়ার যে সুযোগটা, সেই সুযোগটা আসলে কি পান? কৃষি ঋণ তো অনেক হয়, শস্য শস্য ঋণ তো অনেক হয়, অনেক ধরনের ঋণ কিন্তু দেয় সরকার, ভর্তি ভর্তুকি স্বরূপ। যে শাহিন সাহেব, জি, শুনছিলাম। সমস্যা বলেছে। এনামুল ভাই নেটওয়ার্কের সমস্যা করতেছে বারবারই। জি, আপনি বলেন তো। এনামুল ভাই আসছে তো, এনামুল ভাইয়ের নেটটা ঠিক হয়ে গেছে। না, আমি এই কথাটাই বলতে চাইছিলাম, ওই যে ঋণের কথাটা। ঋণ ঋণ মনে করেন আগে ছিল কৃষি ঋণ, কৃষি ব্যাংকের আন্ডারে বোধহয় এখনো চালু আছে হয়তো। প্রক্রিয়াটা বা পরিমাণটা কম বেশি হয়েছে। কৃষি ঋণ তো এখনো চালু আছে, কৃষি ঋণ তো আছে চালু, কিন্তু কৃষি ঋণ এখনো হয়তো দেখা যাবে অনেক ঋণ চালু যারা আছে, কৃষক আছে। ঋণ ঋণ মানে ঋণ চালু আছে, কৃষি ঋণ চালু আছে, শস্য বা আপনার সময় সময় যে শস্যের উপরে রবি শস্য যেটা তার উপরে ঋণ চালু আছে। সেই ঋণটা কি প্রান্তিক পর্যায়ে যে কৃষক আছে তারা কি পায় কিনা, আমার প্রশ্নটা হলো সেই হ্যাঁ জায়গায়। এখন হ্যাঁ, এখানে ব্যাংকিং যে ব্যবস্থা ম্যানেজমেন্ট বা প্রতিটা সেক্টরে, ব্যাংকিং সেক্টরে তো আপনার এখানে বিরাট জালিয়াতি। আহ, বাংলাদেশের টাকা যেগুলা বিদেশে পাচার হয় সবগুলোই তো ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে হয়। সেই হুম। কারণে এই ক্ষুদ্র ঋণের প্রতি তারা খুব একটা আগ্রহী নয়। বড় বড় ঋণ, যারা বড় বড় কোম্পানি, এখন তো এগ্রো বেস, আপনার আগের যে প্রান্তিক চাষির সংখ্যা তো এখন এখন দিন দিন কমতেছে। এখন এগ্রো বেস বিভিন্ন কোম্পানি
তারা শত শত বিঘা জমি একসাথে নিয়ে তারা বড় ধরনের ফার্ম করে এই বড় বড় প্রতিষ্ঠানকেই শুধু তারা এই ঋণগুলা দিতেছে, দেওয়ার প্রতি আগ্রহ বেশি। আর প্রান্তিক মানে চাষিরা যখন আসে তখন তারা ওই প্রান্তিক 20,000 টাকা পর্যায়ে যে ঋণের জন্য হ্যাঁ আমাদের যে প্রান্তিক পর্যায়ে যে কৃষক যারা ওই যে ফসল ফলায়, সেই ফসল আমরা ঘরে বাহারি ধরনের খাবার খাই, চাইনিজে নানান ধরনের সবজি ভেজিটেবল খাই, সেই ভেজিটেবল যারা উৎপাদন করে, মানে আমি তাদের কথা বলছি। হ্যাঁ, তাদের ক্ষেত্রে ঋণ নিতে আসতে গেলে বা ঋণ নিতে আসতে গেলে যে হয়রানি, এই হয়রানির কারণে এখন আর অনেকেই হয়তো আসে না। আর আসতে 2 জন চাই 4 জন যারা আসেন তারা আসলে আসতে চায়, তারা হয়তো ওই যে পরিমাণ এখানে আপনার এই খরচ দিতে হয়, ঘুরতে ঘুরতে তারা হয়রান হয়ে একসময় কেউ কিছু পায়, কিছু সংখ্যক লোকে পায়, আর বাকিরা সবাই হতাশ হয়ে ফিরে যায়। পরে এখন আর ঋণের প্রতি তাদের আগ্রহটা কমে গেছে, নিতেও এখন আগ্রহী না। কারণ এনামুল ভাই, এই 20,000 টাকা দিতে এনামুল গিয়ে ভাই, দেখা যায় 8,000 টাকা তার খরচ করতে হয়। জি। এনামুল ভাই, এই যে প্রান্তিক পর্যায়ে কৃষকের যে ঋণটা, ধরেন 1 লাখ টাকাটা ঋণ যদি সে নিতে আসে, 20,000 টাকা অলরেডি ব্যাংক তাকে এই ব্যাংকের মধ্যে ব্যাংকে যখন আসে তখন তাকে নিয়মকরণ জানাই দেওয়ার পরে বলে আপনি 1 লাখ টাকা পাবেন, আপনার জমির কাগজপত্র নিয়ে আসেন, আপনি কি কি ফসল ফলাবেন, ভালো কথা। তার একটা আলটিমেটাম নেয়, নেওয়ার পরে 20,000 টাকা আগেই এখানে কন্ট্রাক্ট হয়ে যায়, আপনি 20,000 টাকা দিতে হবে, 80,000 টাকা আপনি পাবেন। আর এখান থেকে আরো 10-15,000 টাকা চলে যায় সে কাগজপত্র রেডি করতে, যাতায়াত ভাড়া সহ। এই একদিনে তো হয়ে যায় না, এই দিনের পর দিন ঘুরতে ঘুরতে, তার মানে সে 60 থেকে 70,000 টাকা পাইলো, কিন্তু ঋণ নিল 1 লাখ টাকার। এখন সে এটা নিয়ে এখন হ্যাঁ, এইটা নিয়ে সে 1 লাখ টাকা ঋণ মাথায় নিয়ে ঘুরতেছে, আর টাকা পাইছে 70,000। 20,000 টাকা ব্যাংক অলরেডি তার কাছ থেকে, ব্যাংকের অসাধু কর্মকর্তারা যোগ সাজসে 20,000 টাকা তার কাছে কন্ট্যাক্ট করে ঋণটা পাইয়ে দিল। ব্যাংকের সুবিধা হলো এটা, আপনাকে ঋণটা দিলে 20,000 টাকা তার কাছে রাখতে পারবে। এখন আমার কথা বুঝেন, এই যে উপজেলা কৃষি ভর্তুকির জন্য সরকার বিভিন্ন প্রণোদনা দিচ্ছে, যেমন ডিজেলে আমরা দেখি সরকার ভর্তুকি দেয়, এই সারে ভর্তুকি দেয়, 1 বস্তা সারে সম্ভবত 1800 টাকা সরকার ভর্তুকি দেয়, ইউরিয়া সারটা কিন্তু অনেক উচ্চ মূল্যের, এটার মধ্যে সরকার ভর্তুকি দেয়। এখন এই যে কৃষকের ঋণ বা বিভিন্ন বীজ পাওয়ার যে এই সুবিধাটা সে জানে না, এটার জন্য আপনার ইউনিয়ন পর্যায়ে একটা কাউন্সিল করার দরকার ছিল, কৃষকদের জন্য কৃষক সম্মেলন। এখানে প্রত্যেকজন কৃষক আসবেন, আসার পর একজন উপজেলা কর্মকর্তা এসে এখানে অবহিত করবেন, আপনি কৃষি কাজ করলে এই সুবিধা পাবেন, আপনি পাট বীজ বপন করলে পাটের উপর আপনি এই প্রণোদনা দেওয়া হবে, আর আপনার জন্য এই ঋণ বরাদ্দ আছে, আপনি ঋণটা কিভাবে নিবেন আমি একটা ফর্ম ফিল আপ এখানে ব্ল্যাকবোর্ডে ঝুলাই দিছি, আপনি পড়তে না পারলে আপনি ভাই ভাতিজা কেউ থাকলে আপনি এটা তাকে নিয়ে পড়ায় দিবেন। আপনি এই নিয়ম কানুন গুলি পূরণ করে একটা ফিল আপ ফর্ম নিয়ে পূরণ করে আমার অফিসে জমা দিবেন। তারপর আমরা ইনভেস্টিগেশন করব, করার পরে দেখবো আপনাকে দেওয়া যায় কিনা। তাইলে একটা জব দিয়ে এটা স্বচ্ছতা থাকতো, যদি ইউনিয়ন পর্যায়ে কাউন্সিল থাকতো কৃষকদের জন্য, যে আপনি কৃষক, আপনার জন্য সরকার এই প্যাকেজ দিছে, আপনি এটি পাইতে হইলে এই শর্তটা পূরণ করতে হবে, এই হলো ফরম। একবারে প্র্যাকটিক্যালি হাতে কলমে দেখায়া যে আপনি এখানে এই নাম লিখবেন, আপনার এই বাবার নাম লিখবেন, আপনি কি কাজে নিবেন, আপনি কোন বীজটা নিবেন, আর কি ভর্তুকিতে পাবেন, এই সুবিধাটা আপনার কি চান, এটি ফরম এইভাবে লিখে যদি প্র্যাকটিক্যালি দেখায় দিত, তাইলে তারা বুঝতে পারতো। এখন তারা জানে একটা কৃষি লোন দেয় কেটা কইছে আর দালালে কইছে, দালালে তার বলছে। কাছে কথাটা নিয়ে আসে, এক দালালে এসে বলছে তাই আয়ো আমি লইয়ে দিব তোমারে, এই উপজেলাত গেছে কাগজ কিনাইছে সব করে, ব্যাংকে স্যারের আগে কইছে স্যার এই যে লই আইছি 1 লাখ টাকার একটা আবেদন করছে, স্যার আপনি 20,000 লইন, দালাল লয়ে গেছে 10,000, আর খরচ বাবদ গেছে সে 50,000 টাকা লই আইছে বাড়িতে, যদি পাইছে 50, আর এই 50 তো তার রাস্তা দিয়ে গেছে গা। এই যে দালাল লয়ে গেছে, দালাল 10,000 দেওয়া লাগছে, ব্যাংকের কর্মকর্তারা 20,000 টাকা কাইটে নিছে, মানে সে আপনাকে জানেই না। একটা ব্যক্তিগত প্রশ্ন করি, সরকারের জি, সরকারের কাছ থেকে আপনাকে যদি একটি সুযোগ দেওয়া হতো বা একটা সমাধানের রাস্তা দেওয়া হতো, আপনি এই সমাধানটা করবেন, তাহলে আপনি কি করতেন এখন এই তো ভাই, বিষয়ে? এখন তো আমাদের আসিফ নজরুল স্যারের কথা মনে পড়ছে। আল্লাহ, আমি যদি এই ক্ষমতা পাইতাম আমি এই করতাম সেই করতাম, আমি এই স্বপ্ন দেখাই না, আমি এইভাবে বলি, আমার একার পক্ষে সম্ভব না, আমি একজন ব্যক্তি যার সারা দেশ এবং সারা একটা উপজেলা কন্ট্রোল করার মতো ক্ষমতা আল্লাহ আমার এখনো দেয় নাই। এটা হইলো আমি এককভাবে সম্ভব না, আমি এইটা পারবো, আমি যদি আমার কোনো একটা দায়িত্বে আমার উপরে পড়ে, ধরুন একটা দায়িত্ব আপনি দিলেন,
যে আপনি 10 জনকে গাইড করার জন্য আমি 10 জনকে এটা বুঝিয়ে দিয়ে আসতে পারবো, কিন্তু আমাকে সহায়তা করা লাগবে, আমার জন্য আরো লোক বরাদ্দ লাগবে। আমি একার পক্ষে পুরো একটা ডিপার্টমেন্ট, পুরো একটা মন্ত্রণালয় ধরেন আমার দিলে, আপনি কথায় সাপোজলি বললেন যে দায়িত্ব দিলেন, এই দায়িত্ব আমি একা পালন করতে পারবো না। আমি একা তো সব কৃষকের বাড়ি যেতে পারতেছি না। আমি আমার জন্য একটা টিম থাকবে, এই টিমের মানুষগুলি যেন আমাকে সহায়তা করে, তখনই সম্ভব যে আমি প্রান্তিক পর্যায়ে এটা পৌঁছে দিতে পারবো আমার বাণীটা, যে সরকার কি দিচ্ছে আমি এই বার্তাটা ইউনিয়ন বা ওয়ার্ড ভিত্তিক কাউন্সিল করে একটা ওয়ার্ড, আমি ইউনিয়ন তো পরে যাই, আগে আমার ওয়ার্ডে একটা ওয়ার্ডের জন্য একটা কৃষক সম্মেলন করলাম, এই 1 ঘন্টার জন্য করে আরেক ওয়ার্ডে গেলাম। একটা ইউনিয়ন কিন্তু 2 দিনে কভার করা কোনো ব্যাপার না। একটা ইউনিয়ন 2টা ভাগ করে আমি 2 দিনে সম্মেলনটা করে আসলাম, যে আপনি এই সুবিধা পাবেন একবার হাতে কলমে প্র্যাকটিক্যাল, এরকম দেয়ালের মধ্যে জুলাই বড় করে লিখে, যে আপনি নাম লিখবেন, আপনার কৃষি কাজের জন্য কি উপকরণ দরকার এটি লিখবেন, আপনি এই কত টাকা ঋণ নিতে চান এই ঋণটা লিখবেন, আপনার ঠিকানাটা লিখবেন, আপনি কতটুকু সম্পদের মালিক এটাও লিখবেন, আপনি পাওয়ার যোগ্য কিনা এটাও লিখবেন। এইভাবে প্র্যাকটিক্যালি বুঝাই দিলে তাহলে তারা বুঝতে সহজ হয়। আমরাই ধরেন হিমশিম খাই দেখে যখন আমরা কোনো হসপিটালে যাই, কারণ আমাদের পূর্ব অভিজ্ঞতা তো নাই, হসপিটালে মানুষ কখন যায় যখন বিপদগ্রস্ত হয়, যখন তার সেবার এই স্বাস্থ্যের সেবাটা যে নেওয়ার জন্য, তখন যাওয়ার পরে বলে আপনি এক্স রে করে নিয়ে আসেন, এই 103 নম্বর রুমে যান। মানে 103 নম্বর রুমটা কোথায় আমি জানি না, বা আমি যারা লেখাপড়া আছে তারা দিকে দিকে যায়, কারণ যে লেখাপড়া নাই সে যদি আনসারের জিগা এই মেহেন্দি যান এই দিক দিয়ে যান, আরে কি এই দিক দিয়ে গেলাম গিয়া পরে বামে যাবো না ডাইনে যাবো, আনসার যদি এটা বলতো আপনি সোজা যাবেন, জায়গায় একজন আছে এখানে জিজ্ঞেস করলেই হবে। পরে আমরা জিগায় জিগায় গিয়ে এটা পাই এক্স রে রুম। অনেক রুমের সামনে গেলে দেখবেন সিরিয়াল, সিরিয়াল আপনার লাইন দাঁড়ায় রয়েছেন, আবার দাঁড়ালে কইতেছে আপনি কি এক্স রে, এক্স রে ওইবো জানাল না, এটা তো সময় লাগবে। সরাসরি আনসাররা এখন করতেছে এই কাজটা। আমি তো যে এদিকে দালাল আনসার, তো এরাই, আনসারই তো কইতেছে আপনি কি আনসাররাই চাচা এই কেলে কাজটা গেছেন। করে। আর এরা টার্গেটটা করে এরকম প্রান্তিক পর্যায়ের মানুষগুলি যারা সহজ সরল, আপনি গেলে গেছেন চাচা, এ বাবা একটা এক্স রে করতে আইছি, এক্স রে করবেন চাচা, এই তো হয় না আপনার দেরি হইব, আপনি এক কাজ করেন 100 টাকা দেন আমি আপনার লাইনটা দেখাই দিই, 100 টাকা যাই দিল এরা টাইনে নিয়ে এক্স রে রুমে নিয়ে এক্স রে করাই লই এলো। আর যে এক্স রে বাইরে হইলো আপনি ইকু করে লই আসেন, এই ইকুর একই অবস্থা এই 502 নম্বর রুমে যাবেন, 502 নম্বর রুমে গিয়ে তো এই একই অবস্থা আনসারের। এই যে একটা লোক সরকারি সেবা পাইতে গিয়ে সে যদি 300 টাকার পরীক্ষা করায় 500 টাকা তার ঘুষিয়ে দিতে হইতেছে, কারণ তার সময়টা বাঁচানোর জন্য, অথচ সিস্টেম ছিল কিন্তু তাকে হয়রানি করা হচ্ছে। কারণ এইটার বিচার কে করবে? এখানে আপনি যখন এই তাদের বিরুদ্ধে কথা বলবেন, আনসার সব এক এক হয়ে যায়, এক হয়ে আপনার একলা বাড়ি লই লইব, আপনি অসদাচরণ করছেন, খারাপ ব্যবহার করছেন, এই আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তো একই, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাছে আপনি নিয়ে গেলে আপনি খারাপ ব্যবহার করলেন কেন, আপনি সেবা পাওয়ার যোগ্য না, আপনার পানিশমেন্ট হবে, অনহে তো ভয় পেয়ে গেছে গা। অথচ সে কিন্তু একটা যুক্তি প্রতিবাদ করছেন। এটা আমি নিজে প্র্যাকটিক্যাল প্রমাণ, আমার মেয়েকে যখন চিকিৎসা করতে নিছি তখন আমি 2 দিন যাওয়ার পরে তখন তারা আমার মোটিভটা বুঝতে পারছে, বাকি যে না এখানে আমার কাছে আসছে না। আমি যখন, যেহেতু আমার মেয়ে আইসিইউতে ভর্তি, এনআইসিইউতে ভর্তি, আমার যাতায়াত করার লাগে এই রাত্রে দুপুরে নিশি রাইতে যখন খুশি তখন যাইতে হইতেছে আমার, কারণ আমারে চার্জ করতেছে 20 টাকা দিলে ঢুকতে পারবেন নাহলে ঢুকবেন না। এক পর্যায়ে আমি যে কোনো একজন উচ্চ পর্যায়ের লোকের সাহায্য নিতে বাধ্য হয়েছি, তার আমার একজন রিলেটিভ ছিল তার নামটা বইলে আমি এখানে নির্বিঘ্নে চলাফেরা করছি। এখন আমি যখন চলাফেরা করি আমার পিছন দিয়ে অসংখ্য মানুষ ঠিক এরকম 20 টাকা দিয়ে দিয়ে ঢুকতেছে। রাতে 8টার পরে ওয়ার্ডে ভিজিট করা নিষেধ, কোন দর্শনার্থী, কিন্তু অসংখ্য দর্শনার্থী আছে ঘুমাইতেছে, এরা টাকার বিনিময়ে এই আনসার একটা বাণিজ্য শুরু করছে। এই আসলে আনসার একটা বাণিজ্য, হাসপাতালে আনসাররা হইলো এনামুল ভাই, আরেক আরেক মিনিস্টার। হুম হুম, এনামুল ভাই, আপনাকে একটা জি। প্রশ্ন করি। সরকারের কাছ থেকে কোনো একটি সুবিধা বা সমাধান যদি আপনি সরাসরি চাইতে পারতেন বা চান, সেটি কি বা কি ধরনের? কোন কোন ব্যাপারে? সরকারের কাছ থেকে কোনো একটি, আপনার নির্দিষ্ট কোনো না, কোনো একটি সুবিধা যদি আপনি চান বা সমাধান চান, তাহলে সেই সুবিধাটা বা সমাধানটা কি, যা জনকল্যাণের জন্য আর কি? আপনার তো কল্যাণ হবেই, সমাধানের আপনার তো কল্যাণ বলছি, হবে, পাশাপাশি এই যে আপনার যে অসাধারণ জনগণ, আপনার সেই অসাধারণ জনগণেরও যাতে সুবিধা হয়, এরকম ধরনের একটা আহ, সুবিধা কিংবা সমাধান যা সরকারের কাছ থেকে আপনি চাইতে পারেন। দেওয়া সরকারের না কাছে দেওয়া সরকারের চাইবেন তো ব্যাপার, কিন্তু আপনি আপনার চাওয়াটা কি? সরকারের
মামুন ভাই, আমি একটু শর্টকাটে বলে দিই। তথ্যটা আমি শর্টকাটে বলে দেন এনল ভাই। ধরেন আপনাকে উন্মুক্ত করে দেওয়া হইলো সরকারের কাছ থেকে বলা হইলো আপনি যে কোনো একটা সেবার জন্য একটা একটা ডিপার্টমেন্ট বা একটা কিছু বাইচা নেন যে জনগণের কল্যাণে কাজ করুন, আপনি কোনটা বাইচে নিবেন বলেন? কোন সেবাটা দিলে জনগণ উপকৃত হবে এই সেবাটা আপনি একটু বলেন তো। এইটা বলছে আমার মামুন ভাই। আপনার অসাধারণ হ্যাঁ, জনগণ যে আপনার সে অসাধারণ জনগণের কথা চিন্তা করেই এটা আপনি জি যে জি জি সেবাটা আমি আসলে এই জিনিসটা বুঝতেছি না কি, কারণ বিষয় তো আচ্ছা এনাউল ভাই, কোন বিষয়ে এনাউল ভাই, বলবো আর কি চাই। হ্যাঁ না না কি এনাউল ভাই চাইবেন আপনি? ধরেন আমি 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 মামুন ভাই কথাটা বুঝতে পারছি, আমি বুঝতে পারছি কিভাবে যেমন সরকার আপনাকে বিষয় সুযোগ দিল যে আপনি জনগণের সেবা করেন। আপনি জনগণের সেবা করতে গেলে আপনি কোন সেবাটা বাঁচিয়ে নিবেন যে এটা আপনার জনগণের জন্য কল্যাণকর, এটা আপনি বাঁচিয়ে নিবেন। এখন এনাউল ভাই একলার পক্ষে কোন সেবাটা বাঁচিয়ে নিবে? উনি তো একলা একটা একটা ডিপার্টমেন্টে সেবা দিব, ধরেন স্বাস্থ্যতে গেল, উনি হাসপাতালে ডিপার্টমেন্টে গেল, স্বাস্থ্যতে গেল। এখন একালি স্বাস্থ্য দিয়ে গেলে আপনার একটা সেবা হয়ে গেল গা। আপনার একটা একটা মৌলিক অধিকার, একটা নাগরিকের অনেক স্তম্ভ আছে, না, টানা আছে, পাসপোর্ট আছে, বুঝতে পারছি। স্বাস্থ্য আছে, আপনার কৃষি আছে, সমাজ সেবা আছে, আপনি আমার কোনটার আমার মধ্যে এনাউল করে ফেলাই যাবে? আমার আপনি এই জিনিসটা হ্যাঁ, তুলতে এরকম পারতেছেন কোন না। সুযোগ, হ্যাঁ, না আমি আপনি এই বুঝতে জিনিসটা পারতেছি না তুলতে আসলে কি পারতেছেন না আমরা কি কারণ আমার কাছে যদি আপনি এটা সহযোগী হিসাবে যে বা এটা এটা খোলার কি ব্যবস্থা করা যায়, কিভাবে খোলা যায় একটু দেখেন তো। আমি এটা খোলার ব্যবস্থা করলাম, এটা একটা। আর একটা হলো জনকল্যাণমুখী। জনকল্যাণ তো আসলে অনেক ধরনের সাইড আছে, এটা তো শাহীন সাহেব বললই। অনেক ধরনের সাইড আছে, অনেক ইতিবাচক যেরকম আছে, নেতিবাচক প্রভাবও আছে কিন্তু। কিন্তু আপনাকে দেওয়া হলো যেকোনো মানে এনি সাইড। সরকারের হ্যাঁ, কাছে আপনার চাইলেন কথায় আপনি, আমি এই বিষয়, হ্যাঁ, কি সরকারের কাছে আপনি সরকারের কাছে চাইলেন চাইতে পারি। বা আপনার একটা হ্যাঁ সমস্যা সমাধান করার জন্য হ্যাঁ সরকারের সহায়তা হ্যাঁ চাইলেন বা চাইবেন, তাহলে এটা কি হবে? কি ধরনের আর এই আরেকটু চাওয়াটা হবে? আরেকটু এনাউল ভাই আরেকটু শর্টকাটে বলে দিই। সরকার আপনাকে একটা ফ্রি ক্ষমতা দিছে যে আপনি এনাউল সাহেব আপনি জনগণের জন্য এই কল্যাণের কাজ করবেন। আপনি যে কোনো একটা কাজ আপনি বাইচে নেন, কোন কাজটা আপনি জনগণের জন্য কল্যাণের জন্য করলে আপনার সবচেয়ে মঙ্গলজনক হবে এই কাজটা আপনি নেন। এখানে মনে করেন 100টা কাজের মধ্যে আপনার বলা হয়েছে, আপনার কোনটা, এখন আপনি কোনটা নিয়ে জনগণের ভালো সেবা দিতে পারবেন এইটা বলেন তো একটু। এটার মধ্যে আপনি কি করবেন এইটা বলতেছে মামুন ভাই। এটাই মামুনের কথাটা আমি ক্লিয়ার হইতে পারতেছি না আর কি, মানে আমার ধরেন আপনি কথাটা কি। একটা উপজেলার একজন এমপি হলেন, আপনাকে একটা ক্ষমতা দেওয়া হলো, একটা যে কোনো একটা সাইড আপনি পাবেন, এটা আপনার স্বাধীন মতো করবেন। ধরেন আমি যদি পাইতাম, তাহলে আমি করতাম কি, এই যে কৃষি ভর্তুকির যে যতগুলা ইয়া হয়, এই যে হারভেস্টার যে মেশিন দিত, এখন মনে সম্ভবত বন্ধ। সব কয়টা সরকারের কোনো ব্যক্তিগত না, সরকারের ড্রাইভার দিয়ে সারা বাংলাদেশের, সরি টোটাল উপজেলার এই ধান কাটার ব্যবস্থা করাইতাম। হুম, আপনি সরকারের ড্রাইভার দিয়ে ধান কাটার ব্যবস্থা করে দিয়ে আপনি একটা হরিলুটের ব্যবস্থা করেন। এই 3000 কাঠা জমি কাটতে দিয়ে সরকার রায় বুঝাইবে 1000 জমি কাটা কাটছি। আর এই তেল লাগছে প্রতিদিন মনে করেন 60 লিটার, এখানে বিল করবো 170 লিটার। আপনি সরকার খালি তেল লইব, সরকার তো ভুক্তভোগী, সরকার নিজেও জানে যে এন চুরির যে একটা মহোৎসব। আপনি সরকারি ড্রাইভারদের দিবেন 30,000 টাকা বেতন দিলেন কথার কথা, তার জন্য 3 বেলা খাবারের জন্য আরো দিলেন 200 টাকা। এটা হলো আলাদা। আর একটা বিষয় হলো বলা হয়েছে আপনি ধান কাইটে দিয়ে আসেন, এখন কৃষকের কাছে কি আপনি কইবেন যে না এটা ফিরিয়ে আনছি না, এটা আমি 5 লাখ টাকা জমা দিয়ে আনছি, আপনার প্রতি কাটা পিছিয়ে 300 করে দেওয়া লাগবো, 200 করে দেওয়া লাগবো। অত সরকার দিছে মাগ না, এইখানে দুর্নীতি হইবো ভাই, এটার মধ্যে দুর্নীতি হইব। কোন জায়গায় যাইবেন আপনি? সব কতগুলা জায়গায় করবেন? ব্যবস্থা করা আছে, এটা তো দালাল জাস্ট সব একটা জায়গায় আছে। এই ইয়ার কথা মানে সামনে এনে দিলাম। আমি এটাই বলতেছি, আমি অতিরিক্ত সরকার যত সুবিধাই দেয় এখানে চুর আছেই, চুর ভাই থাকবোই, বাংলাদেশের চুরির দেশ এইটা। এটা ঘাটে ঘাটে দুর্নীতির একটা কারখানা বানায় রাখছে। কোন সেবাটা নাই যে আপনি এটার মধ্যে দুর্নীতি নাই? এখন আমার কথা হইলো 5ই আগস্টের পরে আমরা যখন একটা সিস্টেমের বিরুদ্ধে আন্দোলন করে একটা সুফল পাইলাম, পাওয়ার পরে আমার চাওয়া ছিল এরকম, আমি জাস্ট একটা আইডিয়া দিচ্ছি। ধরেন ছাত্রদেরকে 1 সপ্তাহ পর্যন্ত ঢাকার রাস্তাঘাটে ট্রাফিকের সিগন্যালের কাজ করাইছে, শৃঙ্খলা দিচ্ছে, যেহেতু পুলিশের চেন অফ কমান্ড ভেঙে গেছে। আইজিপি
অজ্ঞাত পলাতক, এখন পুলিশের হাল ধরবে কে? ওরা গুছাইতে গুছাইতে 1 সপ্তাহের ভিতরে দেশটাকে একটা ডিসিপ্লিন আনার জন্য এই ছাত্রদেরকে দাঁড় করাইছে, ছাত্ররা ডিসিপ্লিন দিছে। এখন শুধু খালি এইখানেই ডিসিপ্লিন? আমার তো মনে হয়েছিল যে 5 ফুট বিষয় মনে হয় 5টা ছাত্র থাকবো, 5টা স্টুডেন্ট থাকবো, গিয়ে আমাকে সেবা দিবে। থানার মধ্যে 5টা পোলাপান যাবে, গিয়ে আমাকে জিজ্ঞেস করবে যে ভাই কি কারণে আসছেন, আপনার কি সেবা দিতে হবে, আপনার কি অভিযোগ বলেন। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে গেলাম, যাওয়ার পরে আপনি কি সুবিধা পাবেন তারা অবজারভেশন করবে, দেখার পরে আমি না পারলে আমাকে তারা এই সেবাটা দিবে। পাসপোর্ট বিষয়ে একই অবস্থা, আপনি পাসপোর্ট করতে এসছেন, আসেন অনলাইনে আবেদন করি। আমার করতে হইলো, তারা যদি লুকিয়ে দিয়ে রাখতো, খালি ট্রাফিকে দিলেন কেন? সব ডিপার্টমেন্টে 2-4-5টা করে পোলাপান কন্ডকালীন দিয়ে রাখতেন, যে তুমি আজকে 2 ঘন্টা ডিউটি করবা, তোমরা কালকে ওই ডিপার্টমেন্টে যাবা। এটা ছিল আমার প্রত্যাশা আর কি, যে দেশটাকে ভালো করতে হইলে আপনি ভালো কিছু দেখাইতেন। তখন তারা গেছে গা রাজনীতির দিকে, তখন তারা গেছে গা দল গুছানো নিতে ব্যস্ত, তাদের আখের গুছানোতে ব্যস্ত। আজকে দেখেন ঢাকা মতিঝিলে যে আসনটা, ঢাকা 8 আসনে, ঢাকা না, আমি কথাটা শেষ করি, যে ঢাকা 8 আসনের যে মতিঝিলে যে আসনটা, ঢাকা 8 মতিঝিল কিলগাঁও এই শাহবাগ নিয়া মির্জা আব্বাস সাহেব যারা বিএনপিতে আছেন, উনি মনোনয়ন পাইছেন। এখন এখানে এনসিপি এই মনোনয়ন দিছে কারে? এই যে রিক্সাওয়ালা সেলুট দিছিল এরকম, এই রিক্সাওয়ালাকে এখন অনেকেই ট্রল সুজন করতেছে এটা নিয়ে। সুজন একদম একদম। হ্যাঁ, নামটা সুজন জানি না, আমি নামটা জানি না। হ্যাঁ, আবার তার বক্তব্যটা কি দেখেন, সুজন সে বলতেছে একজন নর্তকী যদি এমপি হইতে পারে, তাহলে আমি কেন না? আমি কেন রিস্ক তাদের হলাম, লজিকটা ঠিক আছে, জুতা হয়ে পারবো না। এইটা এখন পরে তুমি বলেন। আর সে ওইদিকে লজিকটা আমরা বলছে এইভাবে জি শাহিন আজকের সাহেব। না তার, না আমি বলি মামুন, এই এনামুল ভাই জানতে পারছে না যে সে বলছে, সে এইভাবে কনফারেন্সের মধ্যে বলছে যে একজন রিক্সাওয়ালা, মানে উদাহরণ দেয়াইছে ভারতের এই মোদি চা বিক্রেতা যদি প্রেসিডেন্ট হইতে পারে, আমার দেশে একজন নর্তকী যদি সংসদ যেতে পারে, তাহলে আমি রিক্সাওয়ালা হয়ে কেন পারবো না? মানে মমতাজ রেদে বুঝাইছে আর কি, মমতাজ রেদে বুঝাইছে উদাহরণটা। এখন আপনি কিছু কিছু সংরক্ষিত জায়গা আছে, এখানে ইচ্ছা করলে যারা তারা এনে বসাতে পারেন না। এইগুলো হলো রাষ্ট্রের কিছু এই দায়িত্বশীলতার পরিচয় দেওয়া, আর দলের কিছু এই আবাল মার্কার লোক, এরা এসে এখানে কিছু ফাইজলামি করা। এখন যারা তারা তো একটা সংসদ সদস্য পদ, এটা চারটিখানি কথা না ভাই, একজন আইন প্রণেতা। এখন তার কাছে একটা আইনের বই নিয়ে যান, এই রিক্সাওয়ালার কাছে গিয়ে বলেন, নেও তুমি যুক্তি কোনটায় দেখাও তো, এটার মধ্যে কোন আইনে পড়ে এটা দেন, সে কি বলে? সবকিছুর মধ্যেই ভাই এখন লজিক হ্যাঁ যুক্তি দিয়ে হয় না, কিছু কাজ আছে। জি, হ্যাঁ আমরা আপনার শাহিন সাহেব পয়েন্টটা ঠিক অলরেডি আছে। প্রায় 2টার কাছাকাছি বেজে যাচ্ছে, আমরা লাইভটা আবার দীর্ঘায়িত করবো না। জাস্ট আমরা যেহেতু এক মিনিট কৃষকদের নিয়ে শুরু করেছিলাম, এই কৃষকদের ন্যায্য মূল্য পাওয়ার জন্য কৃষকদের কি আপনার একটা ঐক্যজোট হওয়া বা একটা জোটবদ্ধভাবে একটা কিছু করার কি সময় এসেছে কিনা, বা তারা যদি মানে একজোট হয়ে কাজ করতে পারে, তাহলে কি তারা আরো লাভবান হবে? জুট হয়ে কি কাজ করবে? কিছু এখানে জুটের কোনো প্রশ্ন নাই, এখানে হলো রাষ্ট্রীয় মেকানিজম, রাষ্ট্রের সংস্থাগুলা, রাষ্ট্রের মন্ত্রণালয় সঠিকভাবে সুন্দরভাবে পরিকল্পিতভাবে তাহলে এটা যে সুন্দর পরিকল্পনা করতে হবে দীর্ঘমেয়াদী, তারপরে সমস্যার সমাধান। আর এমনি এনামুল ভাই, আন্দোলন সংগ্রাম পৌর সমিতি দেখি, এনামুল ভাই, এগুলার কোন মানে নাই। আমরা অটো সমিতি দেখি, বাস সমিতি দেখি, ট্রাক সমিতি দেখি, এনামুল ভাই, ক্রিকেট সমিতি দেখি, মামুন ভাই যে বিভিন্ন কথাটা বলছে, ধরনের সমিতি দেখি, মামুন ভাই, কৃষি সমিতি মামুন তো ভাই দেখি। আমি বলি, এনামুল ভাই, মামুন ভাই যে কথাটা বলছে এটা হইলো, যেমন সবকিছু দিয়ে একটা সংগঠন আছে, যেমন সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সংস্থা, পরিবহন সংস্থা, এখন কৃষকের জন্য এরকম কৃষক ঐক্য সংস্থা আছে কিনা, এরকম বা হইলে কি সুবিধা হইতো কিনা, এটা মামুন ভাই বলতে চাচ্ছে। এখন আমি বলি, এখন কৃষকের জন্য সব, কৃষকের জন্য কৃষক রাষ্ট্রের দল একটা আছে, বরাদ্দ আছে। কৃষক লীগ আছে, আমি কৃষক আমি দল আমি আছে, কথাটা ঠিক আছে। আমি কথাটা আসছি, সরাসরি আমি যে আমার কৃষক, কথাটা, আমি আপনার কথাটা ক্লিয়ার করে দিই ভাই। আমি বলি আপনাকে যে কৃষকের জন্য যে বিষয়টা, সরকারের জন্য একটা কৃষকের আলাদা একটা মন্ত্রণালয় আছে, কৃষি মন্ত্রণালয়। রাষ্ট্রীয় রাজনৈতিক দলের জন্য একটা আলাদা পদ আছে, এটা হলো আমরা কৃষি বিষয়ক সম্পাদক। কৃষক লীগ, কৃষক দল, এখন কৃষক লীগের যে সভাপতি, সে আদৌ কি কোনো সময় কৃষি কাজ করছে কিনা এটাকে আপনি জানেন, কোনো সময় জানেন? আর কৃষক দলের যিনি সভাপতি, তিনিও কি আদৌ কি কোনো কৃষক, যে মাঠের প্রান্তিক পর্যায়ের কৃষক, কোন সময় কোন বীজ বপন করতে, এটা কি সে ধারণা আছে? আমার প্রশ্নটা মৎস্যজীবী লীগ। ঠিক থেকেই ছিল। এখন আমার কথা তো এটাই, এখন আমার কথা সব ডিপার্টমেন্টে কাগজে কলমে আছে,
কিন্তু এই যে এনামুল ভাইটার কথা বলছেন, আপনি সংগঠন দিয়ে কি করবেন? কৃষকের জন্য সুন্দর একটা বন্টন ব্যবস্থা লাগবে, রাষ্ট্রের একটা মন্ত্রণালয় আছে এখানে তদারকি লাগবে, এবং এটার জন্য প্রান্তিক পর্যায়ে মানুষের কাছে দূরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য একটা টিম লাগবে। এইটা হলো সদিচ্ছা। আর এই যে সংগঠন দিয়ে, সংগঠনের তো যিনি সভাপতি তিনি তো মনে করেন বিসিএস ক্যাডার বা উচ্চ পর্যায়ে শিক্ষিত, তিনি তো কোনো সময় কৃষকের মাঠে আসেন না, বরাদ্দটা তিনি নিছেন, ওই নেওয়ার সব পরে কৃষকের পর্যায়ে পৌঁছে নাই। হ্যাঁ, শাহিন ভাই যেটা কথা, হ্যাঁ সুন্দর কথা বলছেন। আর মামুন ভাই যে কথাটা বলতেছেন, ওই সংগঠন গুলা মানে তো হলো চাঁদাবাজি। এই সংগঠন গুলা করা হয় চাঁদাবাজির জন্য। এই শ্রমিক সংগঠন গুলো এটা তো ঠিক আছে, চাঁদাবাজির জন্য। হ্যাঁ, আমরা আমরা তো সবচেয়ে বেশি সংগঠন বাংলাদেশে আমরা সবচেয়ে বেশি দেখেছি ভাই, চাঁদাবাজি এবং সবচেয়ে বেশি করাপ্টেড এই আমরা সংগঠন গুলো হলো কি এই করলাম, শ্রমিক সংগঠন গুলো। আপনাদেরও মনে হয় কৃষক পার্টি আছে, সবারই আছে, কৃষক এটা দল, সবারই আছে, সবারই কৃষক সব লীগ, ইউনিট আছে। ঠিক আছে। তে এটা তো যখন আপনার প্রেক্ষাপট চেঞ্জ হয় তখন এক ধরনের কৃষক মাইনাস হয়ে যাচ্ছে, আবার নতুন কৃষক আসছে, যে আদত কোনো কৃষক কিনা সেটা প্রশ্নের জায়গা একাধিকবার মানে তৈরি হয়, বা একাধিকবার জায়গা আছে সেই প্রশ্নটা। বাস্তব আমি বলতেছিলাম বাস্তবে গড়তে যারা কৃষি নিয়ে কাজ করে, কৃষকদের নিয়ে কাজ করে, তাদের সাথে মানে তাদের একটা এই কোন দল মানে নট বিএনপি, নট জাতীয় পার্টি, নট আওয়ামী লীগ, নট জামাত, মানে কোন দলের বাহিরে শুধু তারা মানে স্বতন্ত্র কৃষক, নেতৃত্ব দেওয়ার মতো, স্বতন্ত্র কৃষকদের কথা বলার মতো, কৃষকদের নিয়ে করার মতো। কারণ আমি যখন একটা কৃষকদের পার্টির প্রতিনিধিত্ব করব ভাই, আমি যখন একটা পার্টির প্রতিনিধিত্ব করব, তখন অবশ্যই আমি পার্টির সর্বোচ্চ মানে সুবিধাটা কি হয় সেটা বিচার বিশ্লেষণ করে আমি কথা বলবো। যখন কৃষকরা যখন কথা বলবে সরাসরি মানে প্রান্তিক পর্যায়ের যে কৃষকের প্রতিনিধি যারা মানে এসে কথা বলবে, বা তাদের সংগঠন যদি কথা বলে, তাহলে কৃষকদের মানে কোন দিক দিয়ে ভালো হয়, কি ভালো হবে সেটা নিয়ে কথা বলবে। এটা এটা এভাবে কি ঠিক আছে কিনা? এটা এটা কথা বলতে হবে কেন? এটা কৃষকরা বলতে হবে কেন? এটা তো তার গভর্নমেন্ট মৌলিক যে অধিকার, যে যে এই যে তার মৌলিক মন্ত্রণালয় অধিকার আছে, এটা। মন্ত্রণালয়ের কাজটা এটা মন্ত্রণালয় আছে, মন্ত্রণালয়ের কাজগুলা মন্ত্রণালয়ের ওই পর্যন্ত যাইতে হবে। তার যে ডিপার্টমেন্ট আছে সে ওই কাজগুলা করবে। এখানে বললেই যাবে, না বললে যাবে না, এটা তো কোনো কথা না। আপনার তো হবিগঞ্জ থেকে তো আপনার একজন কৃষক মন্ত্রণালয় পর্যন্ত আসতে পারবেন না, হবিগঞ্জের জন্য হবিগঞ্জ যেতে হবে, না তার মধ্যে ঠিক না? না 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 তার মন্ত্রণালয়ে আসার দরকার কি? মন্ত্রণালয়ের লোক তো আপনার উপজেলা পর্যায়ে বসা আছে, উপজেলা পর্যায়ে বসা আছে, উপজেলা মন্ত্রণালয়ের পর্যায়ে লোক যে উপজেলা বসা আছে বসে সে তো এই যে প্রতিটা মন্ত্রণালয়। আপনার মতো একজন এই কৃষক পার্টির লোক খুঁজবো, শাহিন সাহেবের মতো একজন কৃষক দলের লোক খুঁজবো, আরেকজন খুঁজবো কৃষক লীগের মতো, কিন্তু আমি যে প্রান্তিক কৃষক আমাকে সে খুঁজবে না। উপজেলা পর্যায়ে যারা বসা আছে তারা তো তাদেরকে খুঁজবে। আমরা যারা দল করি, আমরা যারা বিভিন্ন রাজনৈতিক সংগঠন করি, আমরা এই সংগঠনের যে কৃষকের সম্পাদক আছে, কৃষক বা কৃষক সংগঠন আছে, কৃষক সংগঠনের যারা নেতা আছে, তারাই তো ওই কৃষকরা প্রান্তিক কৃষকের প্রতিনিধিত্ব করার কথা, তাদের পক্ষে তারাই তো কথা বলবে, তারাই তো এই কমিউনিকেশনটা করবে। আপনি যখন এই কি জানি পার্টির হয়ে কথা বলবেন, তখন আপনার পার্টির লোকগুলাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিবেন, এবং আপনার পার্টির লোক সর্বোচ্চ সুবিধা নেওয়ার চেষ্টা করবে। কে মানে কৃষক, প্রান্তিক পর্যায়ে যে কৃষক, কে সুবিধা পাওয়ার যোগ্য সেটা আপনি তখন চিন্তা করবেন না। কিংবা আপনি চিন্তা করবেন না বিএনপির কথা, আপনি চিন্তা করবেন না আওয়ামী লীগের কথা, আপনি চিন্তা করবেন না অন্যান্য সমমানের দলগুলার যে নেতাকর্মী আছে, যে লোকজন আছে, যে কৃষক আছে, তাদের কথা চিন্তা করবেন না। আপনি শুধু আপনি আপনার যে পার্টির যে লোকগুলো আছে তাদের কথা চিন্তা করবেন, বা তাদের ভালো দিকটাই আপনি দেখবেন যখন আপনার মাধ্যমে বন্টনটা হবে। আর যখন আপনার একটা উপজেলা প্রতিনিধি, ইউনিয়ন প্রতিনিধি, কৃষক প্রতিনিধি, একটা ওয়ার্ড কৃষক প্রতিনিধি যদি থাকে, তখন সেখানে আওয়ামী লীগ থাকবে, বিএনপি থাকবে, জামাত থাকবে, জাতীয় পার্টি থাকবে, এনসিপি নবগঠিত দল তারাও থাকবে, গণ অধিকার পরিষদ তারাও, তাদেরও লোক যদি থাকে তারাও থাকবে, মানে সর্ব ভ্যারাইটিস।
আমি ওই কথাটা বলতেছিলাম। এখানে হলো এরকম যদি আপনি সরকার থেকে যদি যে টাকা দেওয়ার টাকা বন্টনের ব্যাপার আসে, যে সরকার থেকে কৃষকরা 50,000 করে 1 লাখ করে টাকা দিবে সরকার থেকে একদম ফ্রি, মানে কোনো রিটার্ন দিতে হবে না, এরকম যদি কোনো ব্যবস্থা থাকে, তখন হয়তো আমি আমার জাতীয় পার্টির লোককেই নিয়ে ব্যস্ত থাকবো, বিএনপির লোককে নিয়ে ব্যস্ত থাকবো। কিন্তু কৃষকের ভাই ক্ষেত্রে আমি তো কৃষকের যে ব্যবস্থাপনা, এগুলাতে এখানে বরাদ্দ, টাকা বরাদ্দের কোনো আমি ফাংশন একটু না। মাঠে বিষয়টা কাজে হইলো কৃষকদের সমস্যাটা কিভাবে দূর হবে, ভাই আমি এই তো একটু সমস্যা মাঠে নিয়ে কাজে কথা বলে তো এটা দলীয় কোনো ফাংশন না। কৃষকদের সমস্যা তো জেনারেল, কমন সমস্যা। এক এক জায়গায় একজন কথা বললে সবার পক্ষে কথা, সবারই উপকার হইতেছে। এখানে আমার কৃষকদের দলীয় কৃষক বলতে তো কোনো কিছু আলাদা আলাদা করা নাই। যেমন না যে এখন এই ওই কৃষক দিয়ে কৃষক, কথা ওই এলাকার কৃষকরা সব আমার, সব বিএনপির বা সব জাতীয় পার্টি, এরকম তো কিছু না। এরকম কোনো এই বিষয় তো নাই। কৃষকের সমস্যা এটা সবাইরই সেম। এটা আলু চাষি যদি মুন্সিগঞ্জের আলু চাষিদের যে সমস্যা, এটা আরেকজনের সিলেটের আলু চাষিদের সেম সমস্যা, সুবিধাটা পাইলে সবাই পাবে। এটা তো এই বিষয়গুলো, তাদের সমস্যাগুলো এবং তাদের সমাধানগুলা। সবকিছুতেই সবকিছুতেই রাজনীতিতে জড়ানো নাটাই ভালো, রাজনীতিতে না জড়ানোই ভালো। যেমন এটা বলছিলেন না যে কৃষকের জন্য আমার দলের একটা সংগঠনের একটা পদ হইলো কৃষি বিষয়ক সম্পাদক। এখন এইটার মধ্যেই শুধু গেলে আমার পরে থাকতে হবে যে আমার পদটা কৃষি বিষয়ক সম্পাদক মানেই আমার কৃষকের সবাই না খাইতে হবে। এটা যার সার একটা সুন্দর পদের একটা সৌন্দর্য, যে কৃষি বিষয়ক সম্পাদক, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, ক্রীড়া সম্পাদক, এরকম সম্পাদক। এখন কৃষকের জন্য, কল্যাণের জন্য সর্বোচ্চ ভাবে সরকার একটা মন্ত্রণালয় দিয়ে রাখছে, উপজেলা পর্যায়ে একটা অফিস করে দিয়ে রাখছে, কোটি কোটি টাকা বাজেট দিয়ে রাখছে। এখন এই সরকারের দলে যারা সরকারি দল ক্ষমতা থাকে, তাদের দায়িত্ব হইলো নেতারা এই কৃষকরা জড়ো করে উপজেলায় পৌঁছায় দেওয়া, নেওয়া আয়ো নেওয়া, তোমার কি কি বরাদ্দ আছে আমি লয়ে যাই, তোমার দেখায় দিই, রাস্তাটা দেখায় দিই, এইটাই হইলো কাজ। আর কার এইটা যেটা বলতেছেন একটু আগে, ওইটা যে টাকার ব্যাপারটা, এইটা হলো তো লুটপাট। এটা তোকে বলে ডাইরেক্ট লুটপাট, হরিলুট। এনামুল ভাই, আমি কিসের জন্য বলছিলাম, আমি তো এই যে প্রান্তিক পর্যায়ে কিছু ঘোরাফেরা করেছি, যেহেতু একটা নির্বাচন করেছি, আমি দেখেছি আপনার এই যে 3 কেজি সার সার দিলে 3 কেজি সারের লোভটাই দলীয় লোকজন ছাড়তে পারে না। আল্লাহ, আপনার জাতীয় পার্টি বলেন, এই আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, কেউ ছাড়তে এখন পারে না। এক এনামুল কেজি ভাই, 3 কেজি সারের লোভ যেখানে ছাড়তে পারে না, সেখানে আপনার এই ইয়া করবে কিভাবে, এই যে এই কৃষকদের সুবিধাটা দিবে কোত্থেকে? বিগত 5 এনামুল ভাই, আগস্টের পরে থেকে না এখন প্রকৃত মামুন এনামুল ভাই, ভাই, প্রকৃত আমি বলি, অর্থে কোন কৃষক আচ্ছা আহ, এনামুল ভাই, আমার একটা দল আইডিয়া মত জাস্ট এর বাহিরে লোকজন পাইছে কিনা আপনার সন্দেহ। এখন হ্যাঁ, মনে করেন যারা ইউনিয়ন চেয়ারম্যান আছেন বা ইউনিয়ন কাউন্সিলর আছেন, তাদের কাজটা কি? তারা তো সরাসরি মনে করেন কৃষক এবং কৃষকের এই সাথে সম্পৃক্ত, নিজেও কৃষক, অথবা নিজেও এই কৃষকের চতুর্পাশে ওনার যে ভোটার বা 1,000 ভোটার বা একজন কাউন্সিলর তো 500 700 800 বা 1200 ভোটারই কাউন্সিলর হয়। 1200 ভোটার তো তার, সে নিজে সহ তার চারপাশে। একজন মনে করেন কাউন্সিলর যদি তার 1200 ভোটারের যে কৃষক, এই তাদের নিয়ে কথা বলে, যে তাদের কি সমস্যাটা নিয়ে যদি কোঅপারেট করে, তাইলে তো এরকম প্রত্যেক কাউন্সিলর যদি কথা বলে, তাহলে পুরা ইউনিয়নের যদি সমস্যার সমাধান হয়ে যায়। আর তাদের সঙ্গে ভাই যিনি চেয়ারম্যান থাকবেন, উনি ভাই সবাই সমস্যাগুলা নিয়ে সবার সাথে অ্যাড থাকবেন। তাইলে ভাই, একজন ইউনিয়ন চেয়ারম্যান এবং কাউন্সিলররা যদি একজন উপজেলার কর্মকর্তার সঙ্গে কথা বলে সমস্যাটা কি, জি তাইলে টোটাল ইউনিয়নের সমস্যাটাই তো সমাধান হয়ে যায়। তাইলে এখানে এখানে দলের কোনো ফাংশন কি? এখন রাজনৈতিক কোন আমার একটা দলের ভাই, এনামুল ভাই, আপনি সুন্দর 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 জায়গায় কথা বলছেন। কাউন্সিল বলেন বা মেম্বার যাই বলেন, মেম্বার চিন্তা করে কি জানেন, এই ওয়ার্ডের বড় নেতা কেডা, কার মাধ্যমে আমি 4টা ভোট পাবো, বড় গোষ্ঠী কেডা, বড় গোত্র কেডা, ওই লোকটারে খুঁজে। কার একটু বেশি টাকা আছে, কার একটু এলাকার প্রভাব প্রতিপত্তি আছে, তাকে খুঁজে।
তাকে তার বগলতলা রাখতে পারলে তার পরবর্তীতে মেম্বার হওয়ার বা কাউন্সিল হওয়ার সুবিধা কিছুটা বেড়ে যায়, এই চিন্তা করে। আমি এই জন্য বলছিলাম যে আপনার প্রত্যেকটি ওয়ার্ড থেকে 5 জন 7 জন যাদের কোনো দলীয় কোনো পরিচয় থাকবে না, দলীয় ব্যাকগ্রাউন্ড থাকবে না, তখন আপনার এই দলীয় প্রভাব প্রতিপত্তিও দেখাতে পারবে না, শক্তিও দেখাতে পারবে না। প্রান্তিক পর্যায়ে কৃষকদের নিয়ে যদি আপনি একটা কিছু করেন, আমি মানে ওই জিনিসটা বলছিলাম। এটা সমাধানটা আমি দেই, এটা সমাধানটা আমি দেই শাহিন ভাই, 1 মিনিট। এটা সমাধানটা আমি দিতেছি দিল আপনার এই সরকারের যে সিস্টেম, এই সিস্টেমের মধ্যে সমস্যা আছে। সিস্টেমের সমস্যাটা আগে ডেভেলপ করতে হবে। যেমন আপনি মনে করেন আপনি আপনার ইউনিয়নে তো প্রতিটা ইউনিয়নে 9টা ওয়ার্ড। আপনি ধরেন একটা ওয়ার্ড নিয়ে আগে কথা বলি। একটা ওয়ার্ডে কৃষক আছে মনে করেন 400 কৃষক আছে। এই হিসাবটা সরকারের কাছে আছে কিনা ওই আপনার কৃষি কর্মকর্তার কাছে, যে আপনার ইউনিয়নে মনে করেন আপনার ইউনিয়ন বাজিতপুর 1 নম্বর ইউনিয়ন, বাজিতপুর 1 নম্বর ইউনিয়নের এই 1 নম্বর ওয়ার্ড, 1 নম্বর ওয়ার্ডে কতজন কৃষক আছে এবং কতজন কি প্রকারের কৃষক, কি কি চাষ করে, এই হিসাবটা আপনার ইউনিয়ন আপনার উপজেলা কর্মকর্তার কাছে আছে কিনা? এই হিসাবটা যদি থাকে তাইলে একটা মিনিট আমি বলি শেষ করি আমি কথা। না না, আমার এখানে দলের কোনো ফাংশনই নাই, এখানে দলের কোনো সুযোগ নাই। আমি একটা আমি শেষ করি কথাটা। আপনি দল আনতেছেন কেন? দলের এখানে কোনো কার্যক্রম নাই। আমি কথাটা শেষ করি। আপনার যদি 300 কৃষক থাকে তাহলে 100 কৃষক ধান চাষ করে, তারপরে আর 100 কৃষক আপনার আলু চাষ করে, আরেকজন আর 100 কৃষক মরিচ চাষ করে। এই হিসাবটা যদি ক্লিয়ার পরিপূর্ণভাবে থাকে তাইলে কার কি ওষুধ দরকার, কার কোন ধরনের সার দরকার, এই হিসাবটা তো তার কাছে থাকবে। সেই অনুযায়ী প্রত্যেকটা লোকের নাম্বার সহ তার কাছে থাকবে, কৃষকের নাম সহ নাম্বার সহ থাকবে। সে প্রতিটা কৃষকের কাছে তার পৌঁছে দিবে তার এই বক্তব্যটা, সে তার সরাসরি। এখানে তো অন্য কোনো দলের কোনো ফাংশনই নাই, শুধু কাউন্সিলর এখানে অতিরিক্ত কাজ করতে পারে। কাউন্সিলর কাজ না করলেও কৃষি কর্মকর্তার মাধ্যমে এই কাজটা সহজে হয়ে যাবে। এখন তো আগের হিসাব বাদ দেন, বর্তমান যে ডিজিটাল অবস্থান, প্রতিটা কৃষকের তার কাছে হিসাব আছে কিনা, এই হিসাবগুলো তার কাছে নাই। আপনি গিয়া দেখেন কোনো হিসাব তার কাছে নাই। কৃষি কর্মকর্তার কাছে ওয়ার্ড অনুযায়ী কোন এলাকায় কতজন কি ধরনের কৃষক আছে কোনো হিসাব নাই। দলের ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মী আছে তো আছে, তাদের তাহলে এখানে দলের ফাংশন কেন থাকবে? আমার কথা কৃষক, এইটা তো সরকার আপডেট করতেছে না, সরকার তো এখানে মনিটরিং করতেছে না। এখানে যদি 300 কৃষক থাকে, 300 কৃষকের এখানে কোন দলের কোনো ফাংশন নাই, 300 কৃষকের নামে বরাদ্দ আসবে। এখানে কথা হচ্ছে কৃষক নিয়ে। এনামুল ভাই এখানে বারবারই কথা বলছেন কৃষক নিয়ে, আর আপনি টানতেছেন দল নিয়ে। আপনি দল নিয়ে এখানে টানতেছেন। কৃষকের জন্য আলাদা একটা মন্ত্রণালয় আছে, আলাদা একটা সুযোগ সুবিধা সরকার দেয়া রাখছে। সরকার যেই থাক, সরকার যে আসুক, কৃষকের কাজ কৃষক করবেই। এখন কৃষক তো আর আওয়ামী লীগের সময় ধান চাষ করা বন্ধ করে দিবে না, কৃষক তো আর এই নৌকার সময় এই বিএনপির সময় এই পাট চাষ বন্ধ করে দিবে না। সুতরাং কৃষকের কথা হচ্ছে কৃষক নিয়ে আমরা থাকি। এখন আমার একটা আইডিয়া যেটা মাথায় আসছে, যে এটা সিস্টেমটার কথা বলতেছি আমি এটা রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিও না, এটা নিয়ে আমি কোনো প্রতিফলন ঘটাতে পারবো না। যেমন কিছু কিছু ক্ষেত্রে আলেম সমাজকে এখানে জড়ানো যায়। যেমন মসজিদের ইমাম সাহেব, আমাদের যে ওয়ার্ড ভিত্তিক একটা মসজিদ আছে, সিনিয়র একটা মসজিদ, যখন অনেক আগের থেকে অনেক মসজিদ, একটা ওয়ার্ডে 4টা-5টা মসজিদ হয়। আগে একটা ওয়ার্ডে 1টা বা 2টা মসজিদ ছিল। এখন পুরো ইউনিয়নে প্রত্যেকটা ওয়ার্ডের একজন ইমাম সাহেবের উপর একটা, যদি একটা যে কোনো রাষ্ট্রের একটা দায়িত্ব, ধরেন কৃষকের দায়িত্বটাই বন্টনটা যদি ইমাম সাহেবের সংযুক্ত করে দেয় যে হুজুর আপনার জন্য এই বরাদ্দটা দেওয়া আছে, আপনি 100 জন কৃষকের জন্য 60টা দিবেন। এখন আমরা এই শ্রেণীটাকেও দেখতে পারতাম যে বন্টনটা সঠিক হয় কিনা। এখন ইমাম সাহেবদেরকে কোনো কাজে লাগানো হচ্ছে না, শুধু নামাজ পড়াইবেন, খাইবেন। আর এই সব ইমাম সাহেবের যদি আপনি এই কাজে লাগান, এই বাংলাদেশের সব মানুষ আর বেচতে যাওয়ার সুযোগ নাই, সব দুযোগে দিতে হবে। একজন মানুষ আর বেচতে যাবে না, সব দুযোগে চলে যাবে। আমি আপনার যে মহল্লা, আপনি যে মসজিদে নামাজ পড়েন,
আপনার নেতা কিন্তু সে। জি ধর্মীয় রীতি জি অনুযায়ী ইমাম সাহেব ধর্মীয় সমাজের নেতা। রীতিনীতি অনুযায়ী আপনি যে মসজিদের অন্তর্ভুক্ত, যে বাড়িতে থাকেন, জি যে মসজিদ হ্যাঁ মানে ঢাকা শহরের হিসাব এই ভিন্ন, কারণ একটু পর পরই মসজিদ পাওয়া যায়। তারপরে তো আপনার নির্দিষ্ট আপনার যে 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 বাড়িতে থাকেন সেই বাড়িতে আপনার একটা মসজিদের আওতায় আছে। আপনার আপনার সর্বোচ্চ নেতা কিন্তু সে। ইসলামিক মানে আমরা দৃষ্টিকোণ কয়জন থেকে, কিন্তু মানি? ইসলামিক ধর্মীয় আপনি দৃষ্টিকোণ যে থেকে কথা বলতেছেন এটা 1400 বছর আগের হিসাব। 1400 বছর আগের হিসাব, ওই 1400 বছর আগের হিসাব যদি আপনি বলেন যে এখন, তাইলে আপনি মনে করেন তাইলে আমার যে এখন যে রাষ্ট্রের যে প্রধান হইব, রাষ্ট্রের যে যে সরকারের প্রধান হইব, উনি কি তাইলে নবী রাসূলের সমপর্যায়ের? এনামুল ভাই, আমার মনে হয় এইদিকে না যাওয়াটাই ভালো। ওই আমরা ওই ওইদিকে যেতে চায় না, সম্ভব না, ওইদিকে এটা যেতে এখানে চায় না, এটা সম্ভব না। কারণ ওইদিকে অতএব ওইদিকে হ্যাঁ ওইদিকে যেতে হলে আপনার ওই হ্যাঁ ধর্মীয় একজন মানে এই লোক এই হাফেজ বা মুফতি না ওই লেভেলের লোক না, লাগবে। কেউ আনলেও লাভ হয় না। আপনি দেখেন, মুফতি আর মুফতি কোন আর এখানে আপনি এখানে পিএইচডি হোল্ডারই আপনি করার সৌদি আরব মামুন থেকে ভাই, আনলো রিজার্ভ শূন্য। এনামুল ভাই, এনামুল ভাই, মামুন ভাই, জি আমার শার্টটা দেখেন জি ময়লা বা বাস দেওয়া আছে, বাস পরা আছে জি আমার শার্টটা। আপনার শার্টটা ময়লা বা একটা দাগ আছে। শাহিন সাহেব যে আছে, শাহিন সাহেবের একটা শার্ট একটা এর ভিতরে ময়লা একটা দাগ আছে কিংবা এ আছে। মানে দৈনিক 3000, 2000, 5000, 1000 টাকা ইনকামের একটা সুযোগ আছে আপনার আমার শাহিন সাহেবের। কিন্তু জি একজন ইমাম সাহেবের মাস শেষে 5 থেকে 7000 টাকা, সর্বোচ্চ 10,000 টাকা সর্বোচ্চ। সর্বোচ্চ 12,000 টাকা ধরলাম তর্কের খাতিরে। তারপরে দেখবেন তাদের যে জামাটা, মানে তাদের যে শরীরের ড্রেস আপটা, পোশাকটা অন্যরকম এক ধরনের অনুভূতি ফিল চলে আসে। মামুন ভাই, আপনি আমি এই তাদের শরীরে কিছু কথা সবসময় থাক না, পারফিউম থাকে, এই মানে মামুন আতর ভাই, থাকে, মামুন ভাই, সুগন্ধি। মামুন ভাই, কিছু কথা থাক না, রিজার্ভ করা থাক। আরেকদিন আরেকজন ধর্মীয় আলেম পাইলে, আমরা বিশেষজ্ঞ পাইলে আমরা তাকে নিয়ে বলবো। কিছু জি, কথা এখানে রেখে দিই ঠিক আমরা। আছে, আমরা আর কথা বাড়াবো কিছু না, কথা অলরেডি 1 ঘন্টা উপরে হয়ে গেছে, 1 ঘন্টার ভিতরে শেষ করতে আমরা, চাই। আহা আর কথা বাড়াবো না। শাহিন সাহেব, আপনিও যেহেতু আগামীকাল কিশোরগঞ্জ যাচ্ছেন, তা আপনার জন্য ও বাইরে দেবেন। আপনার জন্য শুভকামনা রইল। আহা, আপনিও যদি কিছু ইনশাআল্লাহ। বলতে চান। আমি বরাবরের মতোই একটা কথাই বলি, সকলে আমাদের পরিচয়, আমরা বাংলাদেশি বাঙালি। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব শ্রেণী পেশার মানুষ, পাহাড়ি উপজাতি সকলেই, সবাই মিলেমিশে দেশটাকে ভালো রাখি, দেশটাকে ভালোবাসি, সবাই সবার কাঁধে কাঁধ মিলে থাকি। এখানে কাউকে কে যেন কোনো ভেদাভেদ না করি। আমরা সকলেই মানুষ, সবার আগে আমরা মানুষ, এক মানুষ আল্লাহ পাকের আমরা সৃষ্টি। আমরা যাতে তারপরে একে অন্যকে মানুষ হিসেবে বিবেচনা হ্যাঁ, করি। একটা দেশে বসবাস করি, যেন আমরা এক দেশি হয়ে থাকি এবং এক পরিচয়ে থাকি, আমি আমার বাংলাদেশি। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভরাত্রি, জি, আল্লাহ হাফেজ। ভাই। জি, শুভরাত্রি। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। কিছু বলবেন? আর বলবো কি, এই যে শুভরাত্রি, সবাইকে সবার কাছে দোয়া চাই, এবং সবাই প্রত্যেকে নিজের বিবেককে জাগ্রত করুন, এবং নিজের মধ্যে দেশপ্রেমকে, বিশেষ করে দেশপ্রেমকে, নিজের মধ্যে দেশপ্রেমকে জাগ্রত করুন, নিজের বিবেককে জাগ্রত করুন। এই প্রত্যাশা সবার কাছে আমি দোয়া চাই। শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়ালাইকুম ওয়া আসসালাম। বারাকাতুহু। ধন্যবাদ মামুন ভাই। ধন্যবাদ। জি, ধন্যবাদ। ধন্যবাদ আমাদের সাথে যারা যুক্ত হারিয়ে ছিলেন গেলাম। সকলকেই। আজকে 19তম পর্বে আমরা যুক্ত ছিলাম। আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত ছিল আমাদের এনামুল ভাই, যুক্ত ছিল আমাদের শাহিন সাহেব। আজকের আলোচনাটি কোনো টেবিল টক ছিল না। এটি ছিল মাটি ও মানুষের আলোচনা বা হৃদয়ের কথা। মানুষের সংগ্রামের গল্প। কৃষক ও মৎস্যজীবীরা তাদের কঠোর পরিশ্রমের পরেও
যে সংকট ও বঞ্চনার মুখোমুখি হন তা আমাদের বুঝতে হবে। আজকের আলোচনার মূল শিক্ষা, তাদের পাশে দাঁড়াতে হলে সরকারি সেবা, দুর্নীতি অবিলম্বে বন্ধ করতে হবে। ন্যায্য মূল্য ও প্রযুক্তি তাদের হাতের নাগালে আনতে হবে। সাধারণ মানুষের সংগ্রামকে সবার আগে গুরুত্ব দিতে হবে। এই মাটির মানুষগুলোই ভালো থাকলেই আমাদের দেশ ভালো থাকবে। আমরা আশা করি এই আলোচনা সংশ্লিষ্ট মহলের সংবেদনশীলতা বাড়াতে সাহায্য করবে। পরবর্তী পর্বে আমরা নতুন কোনো সমসাময়িক বিষয় নিয়ে আবার ফিরে আসব। সবাইকে ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে রাতের আড্ডার 19তম পর্ব আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আর আপনারা অনেকেই জানেন আমরা আমাদের এই প্রোগ্রামটা সাথে জড়িত আছে MS মেগাওয়্যার নেট হাউস, যারা জিআই তার, পিভিসি নেট, রেজার ওয়্যার, কাটা তার সহ সকল ধরনের নেট পাইকারি ও খুচরা বিক্রি করে, যারা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকে। আপনার প্রয়োজনীয় পণ্যটি পেতে বা পণ্য সম্পর্কে যা বিস্তারিত জানার জন্য আমাদের দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন, ফোন করতে পারেন। ইনশাল্লাহ ভালো পরামর্শ পাবেন, সুপরামর্শ পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের দিকে খেয়াল রাখবেন, নিজের সন্তানের দিকে খেয়াল রাখবেন, এই আশা প্রত্যাশা ব্যক্ত রেখে আমাদের লাইভটি আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।